ফলে এই কোশ্চেন গুলো খাতায় রেখে দিবি, যাতে যখন তুই টপিক রিভিশন করবি কোনো একটা পার্টিকুলার, তখন কোশ্চেনটাই আগে যেন রিভিশন হয়। ঠিক আছে? কারণ সবাই থিওরি জানে, কিন্তু অ্যাপ্লিকেশন সবাই জানে না। ঠিক আছে? তোকে অ্যাপ্লিকেশনটাই করতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন কাজ পরীক্ষা। তোকে কেউ থিওরি জিজ্ঞেস করবে না তুই কত ভালো জানিস। ডিফাইন করছি আমরা, এ এন অফ এফ ইজ ইকুয়ালস টু 0 to 1 x to the power 1 f of x dx. Choose the correct statement. এটা পার্ট সি টাইপের কোশ্চেন। ঠিক আছে? ফলে মোর দ্যান ওয়ান অপশন মে বি কারেক্ট। ঠিক আছে? আমি প্রথম থেকেই বলেছি একদম পার্ট বি ধরবি না, যে একটা সিঙ্গেল অপশন, সবসময় মাল্টিপল সিলেকশন টাইপ নিয়ে এগোবি, তাহলে তোদের শেখাটা ভালো হবে। বলছে যে দ্য সিকোয়েন্স এ এন অফ এফ ইজ বাউন্ডেড, আমার সাথে সাথেই লিখে নে, এই জন্যেই না হলে আমি এটার বিমারি যেরকম প্রথম দিকে দিচ্ছিলাম, কিন্তু ওগুলো খুব সহজ অঙ্ক। ঠিক আছে? ওগুলো প্র্যাকটিস ওরিয়েন্টেড, কিন্তু এগুলো থিওরি ওরিয়েন্টেড, এগুলো খাতাতে দরকার, যেই খাতাটা করতে বলেছিলাম। আর এমনিতেও এগুলো বিভিন্ন এক্সামে এসেছে, ফলে একটু গুগল সার্চ করলে এমনিতেই পাওয়া যাবে। কেউ না কেউ, কোনো না কোনো ইনস্টিটিউট পিপিটি বানিয়ে রেখেই দিয়েছে, পিপিটি না হলেও অ্যাটলিস্ট কোশ্চেন শিট বানিয়ে রেখে দিয়েছে। মানে সেই ক্ষেত্রে আমার মেহনতি নেই, কিন্তু তা সত্ত্বেও আমি কেন লিখছি নিজেও, এর কারণটা হচ্ছে আমি চাই যে এটা নোটে থাকুক এবং খাতাতে থাকুক। সিকোয়েন্স converges to 0 for every continuous function এবং কোশ্চেন নাম্বার ডি হচ্ছে there exists a continuous function of 0 1 to r such that the sequence ANF is divergent. এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে? লিখে নাও, তারপর আমি 5 মিনিট দেব। এটা 5 মিনিট, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনের লেভেলটা বলা যেতে পারে যে যদি 1 থেকে 5-এর মধ্যে রেট করি তাহলে 3-এর বেশি। ঠিক আছে? কিন্তু যদি কেউ এক্সাক্ট আইডিয়াটা জেনে থাকে, তাহলে সেটা তার কাছে কোশ্চেন লেভেল 2। ওকে, যাই হোক, লিখে নিয়েছি তাহলে আমি একবার এটা মিলিয়ে নিই। এফ ইজ আ কন্টিনিউয়াস ফাংশন, এ ANF হচ্ছে 0 to 1 xn f of x dx, চুজ দ্য কারেক্ট। বলছে যে ANF is bounded for every continuous function, ANF is Cauchy for every continuous function, ANF converges to 0 for every continuous function, there exists a continuous function such that the sequence is divergent. ঠিক আছে? এটার জন্য আমি সবাইকে দিচ্ছি হচ্ছে 5 মিনিট। খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন। স্যার হ্যাঁ, বলছি এইটার উপর যে কোশ্চেনটা আপনি বলছেন, আমার মনে হচ্ছে এটা ডিটা বাদ দিয়ে প্রথম 3টে অপশনই হবে। কিন্তু কেন? আমি ওই অপারেটর থিওরি দিয়েই বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা, যে মানে 0 to ঠিক 1 আছে, to আমি r শুনছি। এটা। ঠিক আছে, আমি সবাই করে নিক, তারপর শুনছি।
এখানে ডিজিটি বলতে কি বলা হচ্ছে? ডাইভারজেন্ট। আচ্ছা আচ্ছা। অপশন এ আর অপশন সিটা ঠিক মনে হচ্ছে, ডিটা ভুল। অপশন বি আর অপশন সি। অপশন এ আর সিটা ঠিক, এ আর সি, বিডি ভুল। ওকে। আর বিটা অলওয়েজ ট্রু হবে কি স্যার? কারণ সিকোয়েন্সটা তো কনভার্জেন্ট আসছে, বাট কনভার্জেন্সি ডাজ নট ইমপ্লাই কচি। কিন্তু কোথায় সেটা? ইনকমপ্লিট স্পেস। এখানে স্পেসটা ওকে। টাইমস আপ। এবার আমি সবার লজিকটা শুনতে চাই। বলো। প্রথমে প্রিয়াঙ্কা ও অপারেটর থিওরি নিয়ে কিছু একটা বলছিল, বল। স্যার আমি এই একই কথা বলতে চাইছিলাম, তো আমার মনে হয়েছিল এটা কমপ্লিট স্পেস, তো সেই জন্য আমি তিনটে অপশনই বলেছিলাম, এ বি সি। আইডিয়াটা কি বলতে চাইছিলি? আমার সেটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আইডিয়াটা প্রথমত নর্ম স্পেস, তো আর ওখান থেকে যে আমাদের ইকুইভ্যালেন্ট যে থিওরি আমরা পড়েছি, যে কন্টিনিউয়াস অ্যাট জিরো বা কন্টিনিউয়াস অ্যাট এভরি, এটা আর যেই ফাংশনটা আপনি দিয়েছেন যে এক্স এন এফ এক্স, ওটা অবভিয়াসলি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কিন্তু যদি দেখা যায় এখানে ডাইভারজেন্সটা কোনোভাবেই হচ্ছে না আর কি, মানে সেইটুকু আমি বলতে পারছি আর কি, মানে যতটা আমি করেছি। বুঝলাম, কিন্তু কন্টিনিউয়াস, ইউনিফর্মলি কন্টিনিউয়াস, দেন আমি বুঝতে পারছি এখানে অপশন গুলোর সাথে তুই কি রিলেশন নিয়ে এসেছিস। আচ্ছা, অপশনগুলোর সাথে রিলেশন বলতে
আচ্ছা, প্রথম অপশনটা যদি দেখা যায় যে দ্য সিকোয়েন্স ANF ইজ বাউন্ডেড অ্যাট এভরি এটা, সো প্রথমে যে আমরা যে স্পেসটা নিচ্ছি যে x to y বা মানে 0 1 to r মানে r to r, এটা লিনিয়ার ফাংশনালের ক্ষেত্রে এটা তো অবভিয়াসলি কন্টিনিউয়াস, এবং কন্টিনিউয়াস হলেই আমরা অপারেটর থিওরিতে পড়েছি যে একটা ব্যাপার আছে যে বাউন্ডেড হতেই হবে। আর এটা বাউন্ডেড হওয়ার সঙ্গে সঙ্গেই আমি যথারীতি সিটাও বলে ফেলছি, মানে ওর পরে আসাটা এ দ্যাট ইমপ্লাইজ সি, এটা আমি বলতে পারি। তারপরে বি এর ব্যাপারটা যেটা, বিটা আমি একটু অন্যভাবে কনভার্জেন্স টু জিরো কি করে বলতে পারছিস? সো একটা তো ছিল যে প্রপার্টিতে যে যদি নর্ম স্পেস হয় তাহলে x to y অপারেটর হলে তাহলে এই মানে এ যেটা নিচ্ছি আর কি, মানে অপারেটর আর কি কন্টিনিউয়াস অ্যাট জিরো, এই রুলসটা ছিল। সেটা আমি কন্টিনিউয়াস এন্ড জিরো সেটা জানি, কন্টিনিউয়াস হ্যাঁ। বাউন্ডেড এবং একটা সিঙ্গেল পয়েন্ট অর্থাৎ অরিজিনে কন্টিনিউয়াস হলে যেটা ইকুইভ্যালেন্ট ক্রাইটেরিয়া। আমার হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এখানে কনভার্জেন্স টু জিরো টা কি করে বলছিস? আচ্ছা, কনভার্জেস টু জিরো স্যার, ওটা কন্টিনিউয়াস এট জিরো হ্যাজ নো ইস্যু, হ্যাঁ হ্যাঁ that ইউনিফর্মলি comes from the continuity. এখানে xn continuous, f of x ও continuous, product is হ্যাঁ। continuous, 0 to 1 closed interval, compact interval, uniformly continuous, everything is okay. হুম a n f is continuous, ঠিক আছে, I accept it, কিন্তু that doesn't imply that the convergence is zero or there is this sequence is Cauchy. স্যার আরেকটা নিতে পারি যেটা আমরা এতে পড়েছিলাম যে অ্যানালিসিসে, ব্যাপারটা হচ্ছে ওই ওই যেভাবে আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলছি আর কি, মানে পার্ট ওয়াইজ যেটা কন্টিনিউয়াস যেটা, সেটার ক্ষেত্রে এক একটা করে দেখিয়ে ওইভাবে বলার চেষ্টা করছিলাম। মানে আমার অ্যান্সারটা ক্লিয়ার হচ্ছে না, কিন্তু হ্যাঁ, ওই রকমই ব্যাপারটা। এটা ভয় দিকোটা হচ্ছে এই প্রিয়াঙ্কার মাইকটাও বন্ধ করলে দেখি ভয় দিকোটা বন্ধ হয়ে যাচ্ছে, ওটা ওই মাইক খোলা রাখার জন্য। যাই হোক, প্রিয়াঙ্কা এবার মাইকটা বন্ধ কর। হ্যাঁ, এবার দেখ এখানে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা, ও একটা কথা বললো, আচ্ছা লাস্টের কথাটা প্রিয়াঙ্কা তুই একবার রিপিট কর, আমি আরেকবার শুনতে চাই, আমি তখন খেয়াল করলাম। সো লাস্টেরটা আমি ওই ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ক্ষেত্রেই বলছিলাম যে পার্ট ওয়াইজ যে কন্টিনিউটি ব্যাপারটা ছিল আমাদের ওই হ্যাঁ, PSC পিস ওয়াইজ কন্টিনিউয়াস হ্যাঁ ফাংশন, পিস ওয়াইজ, হ্যাঁ ওটাই বলছি আর কি। মানে অলরেডি কন্টিনিউয়াসই আছে, তো পিস ওয়াইজ এর আর প্রয়োজন নেই। হ্যাঁ মানে সেখান থেকে তো কনভার্জেন্স টু জিরো এটা একদম মানে কি পুরো বলতেই পারছি না, মানে পিস সেখান ওয়াইজ থেকে কন্টিনিউয়াস থেকে কনভার্জেন্স টু জিরো মানে? না না না, আমি সেটা বলছি না, মানে দেখানোর ব্যাপারটা বলছি আর কি, যেভাবে আমরা দেখাতাম কি দেখাচ্ছিস? যে এই কনভার্জেন্স টু জিরো, এই যে সিকোয়েন্সটা এইভাবে ফর এভরি কন্টিনিউয়াস ফাংশনের এই ক্ষেত্রে বলছি। মানে কথাটা ক্লিয়ারলি বলতে পারছি না, কিন্তু এইভাবেই এখানে আসা এখানে উচিত। যেটা 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 বক্তব্য সেটা হচ্ছে এই যে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া রয়েছে, এইটা এখানে তুই বলছিস যে সিকোয়েন্স অফ ফাংশন, সরি এটা জাস্ট একটা ফাংশন, একটা সিকোয়েন্স, তো ভেতরে জিনিসপত্র রয়েছে, ভ্যালুটা একটা কনস্ট্যান্ট নাম্বার আসছে, তো এটা সিকোয়েন্স হচ্ছে। কনভার্জেন্স টু জিরো এটা এখন কন্টিনিউয়াস, যেটা বলা যেতে পারে যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর কন্টিনিউইটি, নো নিড ফর অপারেটর, নো নিড ফর এনিথিং, কিছু দরকার নেই। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউইটি, হেইনি ক্রাইটেরিয়া যেটা, যে সেইটা যদি কেউ ইউজ করে সে একটা জিনিস বলতে পারে যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর কন্টিনিউইটি, এইটা ফাংশনটা কন্টিনিউয়াস, আমি যদি একটা সিকোয়েন্স পাই তাহলে ওই সিকোয়েন্সটা যেখানে যাচ্ছে এন, যেমন এখানে আমাদের 0 1 ভেতরে রয়েছে, তো 1/n, তো সেটা জিরোতে কনভার্ট করছে, বা 1/n আলফা, যে কোনো আলফার জন্য পজিটিভ, তাহলে এখানে ANF-টা কনভার্ট করছে। কিন্তু সেটাও একটা ভেগ আইডিয়া হবে, কারণটা হচ্ছে এই যে AN এক্স্যাক্টলি কেমন দেখতে আমরা জানি না, তাই না? আমরা বলছি যে এটা কন্টিনিউয়াস ফাংশন, কিন্তু এক্স্যাক্টলি কেমন ভ্যালু দিয়ে অ্যাটেন্ড করছে এটা তো গুরুত্বপূর্ণ না। যেমন আমি 1/n যাচ্ছে জিরোতে,
কিন্তু এমন একটা জিনিস পেলাম যেখানে 1/n জিরোতে যাচ্ছেই না, মানে যার ইমেজ ভ্যালুটা কিন্তু জিরোর দিকে যাচ্ছে না, হতেই পারে। এবার একটা প্রশ্ন, ফলে ফাংশনাল ভ্যালুটা গুরুত্বপূর্ণ। আমরা বলছি কন্টিনিউয়াস, তাহলে আমরা বলবো হেইনি ক্রাইটেরিয়া, তাহলে সিকোয়েন্স যদি জিরোতে কনভার্জ করে এফ অফ এক্সএনটাও এফ অফ জিরোতেই কনভার্জ করবে কন্টিনিউইটির দ্বারা, ঠিক আছে, এটা কন্টিনিউটি দ্বারা, কিন্তু আমরা জানি না কিরকম ভ্যালু। কিন্তু তাও কন্টিনিউটির রেসপেক্টে তুই এই অপশনটাকে, ঠিক আছে, এই অপশনটাকে টিক দিতে পারছিস, এই অপশনটাকে টিক দিতে পারছিস, এই অপশনটাকে, শুধুমাত্র কন্টিনিউটির রেসপেক্টে, ঠিক আছে। যে আমরা বলছি দেখ, আমি এভাবে যদি আমরা বলি যে একদম কিচ্ছু মাথায় আসছে না, বাট আমরা জানি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউইটি, আমরা বুঝেছি যে এই সেকশনটা কন্টিনিউয়াস, কোনো অসুবিধা নেই, এটা লোকজন কনসিডার করেছে যেটা কন্টিনিউয়াস, তাহলে এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর কন্টিনিউইটি স্যাটিসফাই করবে। এবং তাহলে এটা যদি একটা সিকোয়েন্স কনভার্জ করে জিরোতে, তাহলে এফ অফ 1/n সিকোয়েন্সটাও কনভার্জ করবে এফ অফ জিরোতে। এখন এফ অফ জিরো কি হতে পারে, এখানে একমাত্র জিরো পাওয়া যেতে পারে, কারণ এখানে এইটা দুটোই পজিটিভ টার্ম, দুটোই পজিটিভ সিকোয়েন্স, মানে দুটো ফাংশনের ডোমেন বলা যেতে পারে, একটা আন্দাজে আনা যেতে পারে। এক্স্যাক্টলি আমিও এখান থেকে কনক্লুড করতে পারবো না যে এক্স্যাক্টলি হবে, বাট ইউ ক্যান পিক দ্য কোশ্চেন, ঠিক আছে, বেসড অন দিস অ্যাজাম্পশন, ইটস কাইন্ড অফ গেস। এবার আমি শ্রাবণীর উত্তরে যাচ্ছি, বল। মানে আমি মানে মড নিয়ে সেটা করার চেষ্টা করেছিলাম, যে ওকে, ফার্স্ট মড নিয়ে কি করেছিলি? বাউন্ডেড হয়েছে সেটা দেখলাম, অ্যান্ড তারপরে সেটা টেন্স টু জিরোতেও গেছে, সেটা ডিরেক্টলি মড দিয়ে দেখলে হয়ে যাচ্ছে। ওকে, দেখো হ্যাঁ স্যার, অ্যাকচুয়াল, এটাই এটাই বলতে চাইছিলাম, কারণ অপারেটরে এর একটা প্রুফ আছে, মানে যেটা ও বললো এখানে কনভার্জেন্স। এখানে যেটা দরকার সেটা বিষয় হচ্ছে যে সহজ কথায় এই যে বাউন্ডেডনেস এর ব্যাপারটা এলো, এই যে বাউন্ডেড যেটা আমি দেখাতে পাচ্ছি এখানে, এটা কিভাবে দেখাতে পাচ্ছি, দেখ এখানে তোকে বাউন্ডেড দেখাতে হবে সাম অফ সাম ইউএন এক্স এর দ্বারা, বা সাম ইউএক্স বলতে পারিস তার দ্বারা, কারণ আলটিমেটলি এখানে এইটা তো 0 থেকে 1 এর ভেতরেই রয়েছে, তো এটা সুপ্রিমাম ভ্যালু 1 ম্যাক্সিমাম। আর এফ অফ এক্স কন্টিনিউয়াস ফাংশন কম্প্যাক্ট ডোমেনে, তো এটা তার সুপ্রিমাম ইনফিমামকে অ্যাটেন্ড করবে, তো এটাও আমাকে কিছু একটা দেবে। ওকে, ভ্যালুটা আমাদের এখানে ইউএক্স, আমরা কেন ইউএক্স নিচ্ছি, কারণ ভ্যালুটা এখানে চেঞ্জ করছে ক্রমশ, দ্যাট ইজ এক্স ডিপেন্ডেন্ট ভ্যালু, ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ডেন্সি আছে। এখন এই ফাংশনটা কেমন হতে হবে তার উপরে প্রশ্ন। দেখ যেটা ব্যাপার সেটা হচ্ছে যে খুবই সুন্দর আইডিয়া, ইউএক্স যদি ইজ মেজারেবল হয়, ঠিক আছে, মেজারেবল হয়, মেজারেবল, ঠিক আছে, মেজারেবল হয়, এবং যদি এএনএফ লেস দ্যান এটা হয়, তাহলে আমরা বলতে পারি যে লিমিট n tending to infinity ANF is equals to limit n tending to infinity ANF. And what is the limit? The limit n tending to infinity ANF এর লিমিটটা কি? যেটা যদি আমরা বলি লিমিটটা হচ্ছে AX, সাপোজ দিস ইজ দ্য লিমিট A, লিমিট হচ্ছে AX, ঠিক আছে, কোন একটা ফাংশন, বা AF, সহজ কথা AF, কি হতে পারে এটা, সেটা কন্টিনিউয়াস ফাংশন, এটা বাউন্ডেড, লিমিট যদি লিমিট এর ওপরে n তো চলছে না, n কোনোভাবেই এর ভেতরে চলছে না, চলছে n এর ওপরে, তো xn এর 0 1 এর ভেতরে লিমিট কত হবে আমাদের, 0 1 এর ভেতরে লিমিট হবে 0 লেস দ্যান x লেস দ্যান 1, এখানে ইকুয়ালস টু 0 1, আর x ইকুয়ালস টু 1 এ হচ্ছে 1, যেটা হচ্ছে আমাদের লিমিট, রাইট, কারণ ইন্টিগ্রেশনের ভেতরেই অলরেডি ঢুকিয়ে দিয়েছি, তো ওকে, এটা যাওয়া, এটা ঢুকতে পারবে, কোনো অসুবিধা নেই তো, এটা ঢুকতে পারবে, কেন ঢুকতে পারবে, এটা ঢুকতে পারবে বাই ডোমিনেটেড কনভার্জেন্স থিওরেম, এটা ঢুকতে পারবে বাই ডোমিনেটেড কনভার্জেন্স থিওরেম। আমরা এখানে একটা ফাংশনের দ্বারা ডোমিনেট করলাম, এই যে ও বললো আমি বাউন্ডেড দেখিয়ে দিয়েছি, দ্যাট ইজ দ্য আইডিয়া অফ ডোমিনেটেড কনভার্জেন্স, ও না জানতেই ডোমিনেটেড কনভার্জেন্স ইউজ করেছে, তো ডোমিনেট যদি হয়
মানে এটা যদি এটা একটা শর্ত আছে, এটা মেজারেবল হতে হবে, তো এটা মেজারেবল নো ডাউটেডলি, কারণ এটা আলটিমেটলি এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে সবাই কন্টিনিউয়াস ফাংশন পাচ্ছি, এন্ড এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ মেজারেবল, তো এটা ইন্টিগ্রেবল, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা থাকতে হবে, বাউন্ডেড হতে হবে, দ্যাট ইজ দ্য প্রাইমারি কন্ডিশন। দেন উই ক্যান ইন্টারচেঞ্জ দ্য লিমিট অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন, এবং যে লিমিটটা হয় সেটা অ্যাকচুয়ালি হবে একটা মানে যেখানে এই যে জায়গাটা যেখানে মিলল না, ঠিক আছে, এই যে একটা জায়গায় তুই লিমিটের মধ্যে একটা ব্রেক পেলি 1, এইটার মেজার 0, এই যখনই সেকশন মানে যেখানে এই ব্রেকটা আসছে সেইটার মেজার 0 হতে হবে, না হলে হবে না। আর এত দূরও জানার দরকার নেই, তুই এমনিতেও তুই যদি ইন্টিগ্রেশন করিস 0 to 1, আর তুই যদি ভেতরে কিছু একটা রাখিস এখানে এফ ডিএক্স, তাহলে আলটিমেটলি তুই 0ই বসাবি, কারণ একটা পয়েন্টের জন্য কিছুই হয় না, আমরা ইন্টিগ্রেশন আলটিমেটলি এরিয়া, তো গোটা জায়গায় সেটা 0 দিচ্ছে, হঠাৎ একটা জায়গায় ফাংশনটা লাফিয়ে উঠে পড়লো, তো তাতে এরিয়া কিছু আসে না, জাস্ট হাইট, ফলে হাইট ইন্টু লেন্থ, মানে হাইট ইন্টু মানে লেন্থ ইন্টু ব্রেথ চাই, তো হাইট পেয়ে গেছি, এবার ব্রেথ কত, ব্রেথ তো 0ই আলটিমেটলি, কারণ একটা পয়েন্টের আর ব্রেথ কোথা, তো আলটিমেটলি সেটা 0ই হবে, ফলে এটা না দেখলেও চলবে। কিন্তু দিস ইজ দ্য আইডিয়া যে ANF লেস ইকুয়ালস টু UX, আমাকে এটাকে ফাংশনটাকে বাউন্ডেড দেখাতে হবে, তো লিমিট এক্সিস্ট করছে মানে এটা কষি তো বটেই, বাউন্ডেডও দেখাতে পাচ্ছি, কারণ অলরেডি আমরা একটা বাউন্ডেড ফাংশন নিয়ে এসেছি, এবং কনভার্জেস টু 0, হ্যাঁ ইন্টিগ্রেশনের ভ্যালু 0, ফলে আলটিমেটলি ANF তো কনভার্জই করছে, তাই না? আচ্ছা আমি এটা লিখলাম, দেন দ্য কনভার্জেন্ট ইজ ট্রু, আর এখানে আমি ফাংশনের উপর কোনো ডিপেন্ডেন্সি দিইনি, ফলে ডাইভারজেন্টের প্রশ্নই নেই। This is the answer. This is by dominated convergence. ঠিক আছে, খুব ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি। স্যার ডাইভারজেন্টের ডিপেন্ডেন্সিটা একটু বলুন না, এক্সপ্লেনেশন। এখানে আমরা কোনো ফাংশন কনসিডারই করিনি, ডিরেক্টলি প্রুফ করেছি, তো ডাইভারজেন্সের প্রশ্নই আসছে না, দেয়ার এক্সিস্ট আ ফাংশন, না দেয়ার ডাজন্ট এক্সিস্ট এনি ফাংশন, কারণ আমরা উইদাউট ইউজিং এনি ফাংশন আমরা প্রুফ করে দিয়েছি। আর আমি যেটা বললাম ওভাবে অপারেটর থিওরির বইটা কাজে লাগিয়ে আমার একবারে মনে হলো এটা কি মানে অ্যাকসেপ্টেবল আর কি? এটা বলেছিস তুই আইডিয়া থেকে এবিসি, ইট ইজ আ গুড ইনস্টিংক্ট, কিন্তু যতক্ষণ না আমরা ওটাকে প্রুফ করতে পারছি ইট ইজ নট মানে ফুললি অ্যাকসেপ্টেবল, লজিক্যাল গ্রেস যে হ্যাঁ ইট ইজ রাইট, তোর ইনস্টিংক্ট বলেছে ইউ প্রুভ ইট ইজ গুড, ঠিক আছে, কিন্তু যতক্ষণ না আমাদের কাছে কোনো কংক্রিট প্রুফ আছে ততক্ষণ অব্দি আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। তোর স্টেটমেন্টের মধ্যে কিছু শুধুমাত্র কন্টিনিউটির উপর ডিপেন্ড করে আমরা তো জিরোতে বলতে পারি না, আমাকে চেক করতে হবে আদৌ এর AN এর ভ্যালুগুলো কেমন, তাই না? তো কন্টিনিউটির উপর ডিপেন্ড করে বাউন্ডেডনেস বলতে পারি, আর কনভার্জেন্সি আর কশির মধ্যে আমাকে দেখতে হবে, তো কনভার্জেস টু 0 এটা তো এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ছাড়া তোর কাছে আর কোনো অপশন পড়ে থাকে না, তুই বলছিস 0 পয়েন্টে কন্টিনিউয়াস হলেই চলবে, এখন 0 পয়েন্টে কন্টিনিউয়াস থেকে কনভার্জেন্স তুই কি বলবি? আই থিংক এটা আমি প্রুফ করে দেখাতে পারবো, মানে আমি পারবি, এটা পসিবল, খুব অসুবিধার কিছু নেই, কিন্তু এবার একটা অসুবিধা হচ্ছে এটা লিনিয়ার ফাংশনের উপর ডিপেন্ডেন্ট, তো f of x may not be linear, তাই না? হ্যাঁ যদি লিনিয়ার না হয় তাহলে ফলে সেই ক্ষেত্রে তোর অপশন ডি তে তোর ডাউট লাগবে, যখন তুই প্রুফটা নিজে করতে যাবি তখন তো প্রথমেই মাথায় আসবে f of x must be linear, এখন তখন তুই একমাত্র কনসিডার করতে পারবি f of x equals to alpha x, এন্ড তখন তোর মাথায় প্রশ্ন হবে যে f of x equals to অন্য যদি কিছু হয় যেটা নন লিনিয়ার, সেই ক্ষেত্রে হয়তো বা দেয়ার এক্সিস্ট বলেছে, দেয়ার এক্সিস্ট মানে একটা আছেই হয়তো, মানে একটা ফাংশন খুঁজে বার করা ভেরি ডিফিকাল্ট, তখন তোর মনে হবে তোর এই অপশনটাকে ডুবিয়াস মনে হবে, এখন তোর মনে হবে যে না তাহলে অপশন ডিও হতে পারে, কারণ যখন প্রুফ করতে যাবি তখন তোর কাছে একটা বলেছে দেয়ার এক্সিস্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কিন্তু। হ্যাঁ বল। না আমি যদি তোমার একটা ফাংশন নিই n যেটা হচ্ছে 0 নেবারহুডে আছে, তো n টাইমস x টু দি পাওয়ার n রেজ টু দি পাওয়ার অফ -1, এটা তো কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে। আরেকবার n 1/n x টু দি পাওয়ার n 1/n x টু দি পাওয়ার n, হ্যাঁ 1/n x টু দি পাওয়ার n মানে কি বলছিস? এটা না 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 x টু দি পাওয়ার n টা নিচে, n x টু দি পাওয়ার n এটা এই ফাংশনটা তো তোমার হয়ে যাচ্ছে, মানে
যদি আমি ওইখানে ফেলি তাহলে তো এক্স এন কেটে গেল, তাহলে 1/n-টা থাকলো। এবার 1/n-টা তোমার ইনফিনিটিতে টেন্ড করবে, এনটা যদি জিরোতে টেন্ড করে, তাহলে এইটা ডাইভার্জ করছে না? বুঝলাম না। এনটা আরেকবার। যদি তো মানে এবার যদি আমি ওইখানটায় মানে এই পার্টিকুলার ফাংশনটা কনসিডার করি, তাহলে যদি আর হুম। ওইখানে তোমার ফেলি যে এন এফটা কনসিডার করি, তাহলে ওটা হয়ে যাচ্ছে 1/n রেস টু দ্য মানে 1/n ইন্টু এক্স টু দি পাওয়ার এন টাইমস এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন কেটে গেল, 1/n-টা বাইরে চলে এলো, ওখানটা ইন্টিগ্রেশন হয়ে গেল, তাহলে তোমার 1টা থেকে গেল 1/n হয়ে গেল। তো এবার যদি এনটা আমি জিরোর দিকে টেন করি, তাহলে ফাংশনটা ডাইভার্জ করছে না? তুই এইটাকে কি বলছিস, এফ অফ এক্স? হ্যাঁ। হবে না, আচ্ছা। ডোমেনে জিরো আছে। ও হ্যাঁ, ক্লোজ জিরো আছে, বুঝেছি বুঝেছি, এটা তো হবে না। এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, আমি আমার কোশ্চেনটা তো না হয় পরে ফিরে আসবো, উই ক্যান হ্যাভ ডিসকাশন অন দ্যাট, বাট নট নাও। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। Yes. ওকে, কোশ্চেন। চল একটা একটা কোশ্চেন দেওয়া যাক। ইউ হচ্ছে আমাদের ওপেন ডিস্ক, ঠিক আছে? আর এফ হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে ইউ থেকে জিরো বাদ দিলে কমপ্লেক্স প্লেনে, বি অ্যান অ্যানালিটিক ফাংশন। Function assume that limit z tending to 0, এটা সহজ, zf of z equals to 0. Question number A, limit z tending to 0, f of z exists and is in R. Question number B, f has a pole of order 1 at 0. Option C, zf of z has a 0 of order 1 at 0. There exists an analytic function such that for all z belongs to U difference, ঠিক আছে? ওকে, তোরা একবার ফোন বারবার আসছে, ফোনে কথা বলি, ঠিক আছে? আমি টাইমারটা সেট করে দিচ্ছি তার মধ্যেই, ঠিক আছে? এটাকে 5 মিনিট দেওয়াটা অনেক বেশি, 4 মিনিট দিচ্ছি। ওকে, জাস্ট তোরা পর। স্যার, হ্যাঁ হ্যাঁ বলছি ফার্স্ট অপশনের ক্ষেত্রে কি মডটা নেওয়া দরকার আছে? হ্যাঁ দরকার, অপশন দেওয়া আছে।
বলো কি উত্তর তোমাদের? বলো। বি আর ডিটা করতে পেরেছি, মানে বি আর ডি হচ্ছে আমার মনে হচ্ছে যতদূর। ওকে ওকে, শ্রাবণী তোর কি হলো, কি হবে? স্যার করছি। ঠিক আছে কর, আরো 1 মিনিট কর, কিন্তু তার থেকে বেশি করা যাবে না, 5 মিনিটের বেশি সময় নেওয়া মানে হচ্ছে শেষ। বলো রে, কিছু বেরোলো? হ্যাঁ, আমি করছি। সিম্পল, খুব 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 সহজ কোশ্চেন এটা। এটা হচ্ছে আমাদের, আমরা জানি যে রিমানস রিমুভেবল সিঙ্গুলারিটি। স্যার আমার অপশন ডিটা এলো। অপশন ডি এসেছে, ঠিক আছে ওকে। একজনের অপশন বি আর ডি এসেছে। রিমান রিমুভেবল সিঙ্গুলারিটি থিওরেম কি হবে এটাতে? আমাদের কাছে একটা অপশন আছে যে একটা স্টেটমেন্ট আছে যে একটা ফাংশনের রিমুভেবল সিঙ্গুলারিটি যদি থাকে তাহলে কি কি হয়। A function f of z has z equals to z0 has at z equals to z0 as a removable singularity at z equals to z0, then the following conditions are equivalent. কি কি কন্ডিশন শ্রাবণী? খুব ভালো থিওরেম। 3টে কন্ডিশন আছে। কি ছিল? প্রথমত এফ অফ জেড বাউন্ডেড হবে, is bounded in a deleted neighborhood of z equals to z0. Secondly, limit z tending to 0 f of z, z tending to z0, sorry,
z tending to z0 f of z exists. And lastly, limit z tending to z0 z minus z0 f of z equals to প্রথমত এইটা স্টেটমেন্টটা, কিন্তু এত স্টেটমেন্ট জেনে কি হবে যদি প্রথমে এই অপশন দেখো এখানে বলেছে z0 0 হচ্ছে না, ফাংশন বলেছে। কিরে গৌরীশ, তোর কি কমপ্লেক্স ভালো লাগছে না নাকি? না স্যার, ওই ফাংশনাল অ্যানালিসিসে স্যার ফোন করেছিল, ওই অনলাইনে না অফলাইনে নেবে জিজ্ঞেস করছি। অনলাইনে না অফলাইনে নেবে মানে? ওই মানে আজকে একটা ক্লাস ছিল অফলাইনে, কিন্তু কালকে এসএম স্যার সেই 4:30 থেকে 8:30 টানা ক্লাস নিয়েছে, তো আজকে আমি বললাম যে অনলাইনেই নিতে, কারণ কালকে অনেকক্ষণ অফলাইনে টাইম চলে গেছে। তোদের ফাংশনাল কে পড়াচ্ছে এখন? একজন মানস স্যার বলে একজন পড়াচ্ছে, আরেকজন হচ্ছে প্রণয় স্যার বলে আরেকজন পড়াচ্ছে, দুজন পড়াচ্ছে। এফ অফ জেড আমি যদি আইডেন্টিক্যালি জিরো নিই তাহলে আমাদের প্রথম এই অপশনটা কেটে বাদ চলে যাবে। হতেই পারে, কোনো অসুবিধা তো নেই। আইডেন্টিক্যালি জিরো নিলে এখান থেকে জিরো বাদ দিলেও তো অ্যানালিটিকই থাকছে, আর সেই ক্ষেত্রে লিমিটটাও স্যাটিসফাই হচ্ছে। তো আইডেন্টিক্যালি জিরো নিলে আমি এফ হ্যাজ এ পোল সেটা বাদ চলে যাবে, গল্প খতম। ঠিক আছে, এটাও বাদ চলে গেল। জেড এফ অফ জেড হ্যাজ আ জিরো অফ অর্ডার ওয়ান। কি এখানে তো আনকাউন্টেবল টাইম জিরো, আর অর্ডার ওয়ান থাকবে কোত্থেকে? ঠিক আছে, এফ অফ জেড যদি আইডেন্টিক্যালি জিরো ফাংশন হয় তাহলে সেটা আনকাউন্টেবল টাইম জিরো হয়, তাহলে এটাও বাদ চলে গেল। অপশন ডি সেই ক্ষেত্রে পড়ে থাকে, তাহলে বিসি বাদ দেওয়া যাচ্ছে। ঠিক আছে, কেউ যদি রেজাল্ট ধরে বিসি কে বাদ দিতে যায় তাহলেও খুব সহজ। আমি এখানে দেখ এইটা বলেছে যে জেড এফ অফ জেড জিরো হচ্ছে, এইটা আমাদের রিমুভেবল সিঙ্গুলারিটি থার্ড কন্ডিশন। যে কোনো একটা ইকুইভ্যালেন্ট হয়, মানে যে কোনো যাই হবে ফলোইংস আর ইকুইভ্যালেন্ট। তো আমি যদি তিনেরটা দেওয়াই আছে তাহলে ফাংশনটা রিমুভেবল সিঙ্গুলারিটিকে অ্যাটেন্ড করছে, তাহলে ফাংশনের লিমিট এক্সিস্ট করে। ফাংশনের লিমিট এক্সিস্ট করলে তার মডিউলাসের লিমিটও এক্সিস্ট করবে, কোনো অসুবিধা নেই। মডিউলাসে তো রিয়েল ভ্যালুই দিচ্ছে না, এফ অফ জেড ইউ প্লাস আয়োটা ভি। তো আমি যদি শুধুমাত্র রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার পেয়ে যাবো সেই ক্ষেত্রে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার পেয়ে যাবো সেই ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। তো জেড সমান এক্স, জেড টেন্ডিং টু জিরো মানে কি এক্স ওয়াই টেন্ডিং টু জিরো জিরো, তো একই ব্যাপার, তো এটা এক্সিস্ট করবেই। আর বলছে যে দেয়ার এক্সিস্ট অ্যানালিটিক ফাংশন জি ইউ টু সি সাচ দ্যাট জি অফ জেড ইকুয়ালস টু এফ অফ জেড। এইটা অ্যাকচুয়ালি বলাটা খুব মুশকিল। অপশন এ অপশন বি সি আর কারেক্ট, বাট অপশন ডি নিয়ে আমরা কিছু বলতে পারবো। এইটা সমস্যা। এর জন্য তোকে জানতেই হবে একটা রেজাল্ট, সেটা হচ্ছে এই যে যদি ফাংশনের কোনো রিমুভেবল সিঙ্গুলারিটি থাকে তাহলে আমরা একটা অ্যানালিটিক ফাংশন পাই। ঠিক আছে, যেইটা এই জায়গাটাতে মানে ওই রিমুভেবল সিঙ্গুলারিটিটাকে বাদ দিয়ে যেটা পড়ে যায় সেখানে এফ অফ জেড এর সাথে সমান হয়। মানে সহজ কথায় এই থিওরেমটা তোরা একরকম ভাবে শুনে থাকতে পারিস, যদি কোনো ফাংশনের রিমুভেবল সিঙ্গুলারিটি থাকে তাহলে আমরা সেই ফাংশনটার রিমুভেবল সিঙ্গুলারিটিকে রিমুভ করে তাকে সম্পূর্ণ অ্যানালিটিক করতে পারি। এটা তো তোরা জানিস। ল্যাপ্লাসের ব্যাপারটা, হ্যাঁ ল্যাপ্লাসের ব্যাপারটা কি? না, ল্যাপ্লাস তো হারমোনিক। একটা ফাংশন যদি রিমুভেবল সিঙ্গুলারিটিকে অ্যাটেন্ড করে তাহলে তার রিমুভেবল মানেই হচ্ছে আমরা ওই সিঙ্গুলারিটিকে সরিয়ে ফাংশনটাকে ডিফাইন করে দিতে পারি, তাই না? তাহলে যদি আমরা ফাংশনটাকে ডিফাইন করে একটা নতুন ফাংশন ডিফাইন হবে, সেটা সিম্পল ব্যাপার। যদি তুই রেজাল্ট নাও জানিস তাহলেও আমি কিভাবে অ্যাটেন্ড করতে হবে সেটা শেখাচ্ছি আর কি। ঠিক আছে, রেজাল্টটা হচ্ছে এটাই, যদি একটা ফাংশনের রিমুভেবল সিঙ্গুলারিটি থাকে তাহলে একটা অ্যানালিটিক ফাংশন আছে যেটা ওই ডোমেনে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো এইটাকে কত রকম ভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে, যদি এই থিওরিটা কেউ না জানে তাহলে সে লাগাতে পারে হচ্ছে যেহেতু অ্যানালিটিক ফাংশন কন্টিনিউয়াস, তাহলে সে এখানে খুব বেশি ভাবলে জাস্ট টু মোটিভেট প্রিয়াঙ্কা এখানে লোকজন হানবানাগ এক্সটেনশন থিওরেম লাগাতে পারে, কারণ এটা ফাংশনের এক্সটেনশনই আলটিমেটলি কনসিডার করা হয়েছে। ঠিক আছে, তো এখানে এক্সটেনশন থিওরেম লাগানো যেতে পারে, কিন্তু যদি ওটাও একটা রেজাল্ট, আমি সেটাতেও যাচ্ছি না। আমি আরেকটু ফিরে আসছি, কোথায় ফিরে আসছি সেটা হচ্ছে যে এইতে যে যদি আমরা ফাংশনের রিমুভেবল সিঙ্গুলারিটি পাই তাহলে আমি ওই সিঙ্গুলারিটিটাকে রিমুভ করে ফাংশনটাকে কমপ্লিটলি অ্যানালিটিক বানাতে পারি। তো
তাই না? যদি আমি বলি জেড ইকুয়ালস টু জেড জিরোতে ফাংশনটা সিঙ্গুলারিটি আছে, রিমুভেবল মানে কি, ওটাকে সরিয়ে দাও দিয়ে একটা নতুন ফাংশন ডিফাইন করো। তখন যখন তুমি ফাংশনটা ডিফাইন করবে, সাপোজ তুমি বলছো এফ অফ জেড, ঠিক আছে, যখন তুমি বলছো ফাংশনটাকে ডিফাইন করতে চাইছো, যেমন তুমি বলছো সাইন জেড বাই জেড, ঠিক আছে, জেড নট ইকুয়ালস টু জিরো, জিরো যখন জেড ইকুয়ালস টু জিরো, তাহলে 0 পয়েন্টের একটা সিঙ্গুলারিটি আছে, তাই না? 0 পয়েন্টে সিঙ্গুলারিটি আছে, আমি এটাকে বাদ দিয়ে দিলাম, গল্প শেষ। এবার এটা হয়ে গেল কি, রিমুভেবল সিঙ্গুলারিটির ফাংশন। এবার আমি যদি বলি একটা ফাংশন নিচ্ছি আমি জি অফ জেড, সেটা নিচ্ছি এরকম সাইন অফ জেড বাই জেড, জেড নট ইকুয়ালস টু জিরো, 1 যখন জেড ইকুয়ালস টু জিরো, লিমিট স্যাটিসফাই হচ্ছে, তাহলে এইটা কিন্তু অ্যানালিটিক ফাংশন হয়ে গেল পুরো ডোমেনে। এবার দেখ, তাহলে জি অফ জেড ইজ ইকুয়ালস টু এফ অফ জেড হচ্ছে কখন, যখন জেড নট ইকুয়ালস টু জিরো, তাই না? তাই তো। তো রিমুভেবল সিঙ্গুলারিটি করে আমরা এভাবেই তো ডিফাইন করি। রিমুভেবল সিঙ্গুলারিটি কে মানেও তো আমরা একটা নতুন ফাংশন বানাতে পারি, যেটা ওই যেখানে ডিফাইন হচ্ছিল সেখানে ডিফাইন হয়ে যাচ্ছে। এখন যখন তুই এখানে জিনিসটাকে ডিফাইন করছিস, তখন এই দুটো ফাংশন তো সেম নয়, আলাদা ফাংশন, শুধুমাত্র জেড নট ইকুয়ালস টু জিরোতে সেম হচ্ছে। দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল কনসেপ্ট অফ রিমুভেবল সিঙ্গুলারিটি, ইভেন রিমুভেবল ডিসকন্টিনিউইটি, একই আইডিয়া। আমরা এভাবেই কন্টিনিউয়াস করি, রিমুভ তো রিমুভেবল। তাহলে এইটা ফলে যদি কেউ নাও জানে এটা থিওরেম, এটা থিওরেম অ্যাকচুয়ালি, ঠিক আছে, দিস ইজ নাথিং বাট আ থিওরেম, যে দেয়ার ইজ অ্যান অ্যানালিভার, এটা হবে অ্যাকচুয়ালি। যদি তুই নাও জানিস, তাহলে তুই রিমুভেবল সিঙ্গুলারিটির ডেফিনেশনটা তো জানিস, তো সেটাও যদি তুই অ্যাপ্লাই করিস, তাহলেও তুই দেখবি এই অপশনটা ঠিক হচ্ছে। তাহলে অপশন এ এন্ড ডি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, বলো প্রশ্ন, কোনো প্রশ্ন আছে এখানে? আমরা অনেকগুলো অঙ্ক করব কিন্তু, ফলে কারো প্রশ্ন নেই তো? প্রশ্ন থাকলে জিজ্ঞেস কর, নাহলে আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। কোশ্চেন, xn একটা সিকোয়েন্স দেওয়া আছে 1 বাই 1 বাই 1 মাইনাস 1 বাই n সাইন n পাই বাই 3, n গ্রেটার ইকুয়ালস টু 1। আমাদের এখানে এল হচ্ছে লিমিট ইনফিমাম xn, আর আমাদের এস হচ্ছে লিমিট সুপ্রিমাম xn। ঠিক আছে, তাহলে চুজ দ্য কারেক্ট অপশন। কারেক্ট চুজ করতে বলেছে, অপশন এ হচ্ছে মাইনাস 3/2 লেস ইকুয়ালস টু এল লেস দ্যান এস লেস ইকুয়ালস টু রুট 3/2। এখানে মাইনাস হাফ লেস ইকুয়ালস টু এল লেস দ্যান এস লেস ইকুয়ালস টু 1/2। অপশন সি এল ইকুয়ালস টু -1 অ্যান্ড এস ইকুয়ালস টু 1। অপশন ডি হচ্ছে এল ইকুয়ালস টু এস ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অপশন। আমাদের কাছে সময় এখানে 3 মিনিট, এর থেকে বেশি এই অঙ্কটাতে দেওয়া যাবে। আচ্ছা, আমি এক কথা দিয়ে ছাড়বো, তোরা লিখে নে, সরি, আই এম সো সরি। শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে হানবানাগ এক্সটেনশনটা লাগানোর সময় কেউ এটা বলিস না আগের অঙ্কটাতে, যদি কেউ এখানে হানবানাগ এক্সটেনশন থিওরেম লাগাতে চায় লাগাতে পারে। শুধু খেয়াল রাখতে হবে, তুই যখন বলবি দাদা লিনিয়ার তো নয়, এরকম মাথায় প্রশ্ন আসতে পারে, তো ভুললে চলবে না, অ্যানালিটিক ফাংশনকে আমি পলিনোমিয়ালের এসওপি আকারে এক্সপ্রেস করতে পারি, কারণ এভরি অ্যানালিটিক ফাংশন সে তার রেডিয়াস অফ কনভার্জেন্সের মধ্যে কি অ্যাটেন্ড করছে, একটা পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন। অর্থাৎ পাওয়ার সিরিজ মানে হচ্ছে একটা পলিনোমিয়াল, পাওয়ার সিরিজের সিকোয়েন্স অফ ফাংশন, মানে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামটা হচ্ছে এটা পলিনোমিয়াল, এসওপি। এসওপি এর সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম হচ্ছে এটা পলিনোমিয়াল। ফলে আমাদের কাছে পলিনোমিয়াল স্ট্র্যাটেজি আছে, ফলে এখানে সেটা ভাবতে পারে কেউ। সেকেন্ডলি, এই অঙ্কটা এতক্ষণে লেখা হয়ে গেছে নিশ্চয়, আমি দিচ্ছি। এখানে অপশন লেখার দরকার নেই, এখানে জাস্ট তুই কোশ্চেনটা লিখলেই হবে, তো অপশন তো খুব হাইফাই নয়।
এই সব কোশ্চেন গুলো কিন্তু লিখে রাখবে, এগুলো প্রত্যেকটা এক একটা নতুন নতুন আইডিয়ার উপরে, ঠিক আছে? মানে আমি যেগুলো বললাম সেগুলো লিখে রাখবি যে আমরা এই আইডিয়াটা ব্যবহার করেছি। ওকে, আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট। দরকার পড়লে আমাকে বলবি দাদা থামো আমি লিখে নি, আমি থেমে যাবো লিখে নিবি। ওকে, আদারওয়াইজ কিন্তু হবে না, এগুলো লিখে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এ এ এ আর সি, কে জানে, আমি জানি না, আমাকে করতে হবে। আচ্ছা। আর এই একটু হানবানাকে স্টেটমেন্টটা বলুন না, আমার তো অপারেটর ছিল না, আমি বলতে এই অপারেটর থিওরি বলছি, হানুমানক পড়িসনি? অপারেটর নেই তো আমার তো অ্যালজেব্রা ছিল। তোর ফাংশনালও ছিল না? হ্যাঁ ফাংশনাল ছিল। তাহলেও তুই হানুমানক জানিস না? হানবানা জানি, এক্সটেনশনটা ভুলে গেছি, একটু বলুন না। বললো তো। এই গৌরীশ বলতো হানুমানকের স্টেটমেন্টটা কি, নাকি এখনো তুই পড়িসনি? গৌরীশ, হানুমানকের স্টেটমেন্টটা কি? হানুমানক এক্সটেনশন থিওরাম স্টেটমেন্টটা কি? হ্যাঁ বলছি। নো সার্চ, ডিরেক্টলি। না না মানে ভাবছি আর কি। হানবানাক থিওরেমে তো তোমার বলছিল ওই যে যদি একটা ফাংশন থাকে, প্রথমে একটা লেমা পুশ করেছিলাম, চাল গুলিয়ে যায়। বানাক এক্সটেনশন। হ্যাঁ লিনিয়ার ফাংশনাল ছিল, হ্যাঁ সাবলিনিয়ার ফাংশন ছিল, জেনারেল। হ্যাঁ আমার রেকর্ডিং এ পুরোটাই আছে, মানে একদম সাবলিনিয়ার অবধি আছে। হ্যাঁ আমি পড়েছি, আমার গুলিয়ে যাচ্ছে খুব। এই যেটা বাউন্ডেড লিনিয়ার, একটা বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল এক্স টু সাপোজ ওয়াই বা এক্স টু কমপ্লেক্স সহজটা, তাহলে আমরা বলবো দেয়ার এক্সিস্ট অ্যান এক্সটেনশন। যদি ওই এক্সটেনশনটাকে যদি রেস্ট্রিক্ট করিস ডোমেনে, মানে ডোমেনটা সাবসেটে, মানে সাপোজ আমি বলছি আমার কাছে আছে হচ্ছে এফ এক্স টু আর বা কমপ্লেক্স, তাহলে আমি একটা ওয়াই সাব প্রপার সাবসেট, ঠিক আছে? এটা একটা লিনিয়ার ফাংশনাল যেটা ওয়াই থেকে আর এ, ঠিক আছে, বাউন্ডেড লিনিয়ার ফাংশনাল। তাহলে এখানে দেয়ার এক্সিস্ট অ্যান এক্সটেনশন এফ টুইডল, আমি বলেছিলাম এফ টুইডল ইজ অ্যান এক্স টু আর such that if restricted on y then f twiddle, f twiddle is also bounded and linear, এবং ওই মডিউলাস অফ মানে নর্ম অফ f twiddle is equals to norm of f. আর ওইটা ছিল তোমার হচ্ছে ওই এফটা লিনিয়ার, মানে ওই হ্যাঁ এফটা লিনিয়ার কন্টিনিউয়াস লিনিয়ার ফাংশন এফ ওয়াই লেস দ্যান ইকুয়াল টু পি ওয়াই, মানে টুইডল যেটা বলছিলে। ওকে, আর ওটা ছিল যে সাবলিনিয়ার px, একটা সাবলিনিয়ার করে নিতে হবে, ওটা একদম জেনারেল, যেটা একদম ভেক্টর স্পেসে আর কি, ঠিক আছে? ওই সেমি লিনিয়ার, সাবলিনিয়ার, সেমি না, সাবলিনিয়ার। সেমি লিনিয়ার একটা আলাদা থিওরি, যাই এক্স এর এইটা। আর সাবলিনিয়ার মানে তোমার ওইটা তো পি অফ এক্স ওয়ান প্লাস এক্স টু লেস দ্যান ইকুয়াল টু পি অফ এক্স ওয়ান প্লাস পি অফ এক্স টু হবে, আর পি অফ সি ওয়াই ইজ ইকুয়াল টু মড সি টাইমস পি ওয়াই, এটা হবে। ইয়েস ইয়েস। আচ্ছা বল এটার কি আনসার তাহলে at the end of the question? বল। Option A, yes. Option A. Anyone? বাকিরা? এক সেকেন্ড। জাস্ট টু মোটিভেট শ্রাবণী, অপশন এই হচ্ছে একমাত্র কারেক্ট অপশন। হোয়াই নট সি? কারণ যে কোনো সাইন থিটার তো রেঞ্জ ইজ অলওয়েজ -1 to 1,
and that would be considered as এখানে n upper পাই limit বাই and 3 আছে। হ্যাঁ, কিন্তু mod of sin theta lesser equal to এটা তো সব ক্ষেত্রেই বলা যেতে পারে। মডিউলাসটা তাহলে এক্সেন্টার না বাউন্ডেড mod রেখেছে। mod না mod যদি বাদও দিই, না, ঠিক, আমি ক্যালকুলেশনটা দেখাবো, দেখবি যদি কোনোভাবেই আসছে। আচ্ছা, শ্রাবণী কি করে করেছিস? ওই স্যার আমি মানে n equal to 1 2 3 4 5 6 পুট করে দেখলাম, একদম ওইভাবে করেছি। ঠিক আছে, ওকে, এটাই করতে হবে। এখানে আমাদের কাছে আর কোনো অপশন নেই, সেটা হচ্ছে যে প্রথমত 1/1 মাইনাস n, আর এখানে সাইন n পাই বাই 3। তো ছবি কথা বলবে, ছবি কি কথা বলে সেটা হচ্ছে যে n যদি আমাদের 1 হয় তাহলে আমরা বলছি পাই বাই 3। পাই বাই 3 মানে হচ্ছে √3/2, তাই না? তো যখন এটা হচ্ছে n যখন আমাদের 60 ডিগ্রি, মানে এটা যখন 60 ডিগ্রি, মানে দ্যাট ইজ √3/2। তারপর হচ্ছে 90 ডিগ্রি টা রিচ করবে কি আদৌ? n ইকুয়ালস টু 2 যদি আমি বসাই তাহলে আমি কি পাবো? 2π/3। এখন 2π/3 মানে হচ্ছে কত? 120 নাকি? হ্যাঁ, 360/120 ডিগ্রি, মানে এইটা, ঠিক আছে, এইটা অল সাইন ট্যান কস। তো এটা তো √3/2 হবে। তারপরে আসছে হচ্ছে 3π/3। এখন দেখ, তুই যদি এখানে n কে যদি তুই 3k নিস, 3k, ঠিক আছে, তাহলে এরা সবাই 0 হবে, কারণ 3 কেটে চলে যাবে, আর n k পাই সবসময় 0 হয়। ফলে এখানে আমাদের যেটা আসবে তার পরের টার্মটা হচ্ছে আমাদের 0। ওকে, দ্যাট ইজ 0। তারপরে আসছে হচ্ছে আমাদের 4π/3। 4π/3 হচ্ছে পাই প্লাস π/3, মানে হচ্ছে অল সাইন ট্যান থার্ড কোয়াড্রেন্ট। তাহলে সাইনের ভ্যালু চেঞ্জ হবে না, কারণ ইভেন আছে, পাই এর সাথে পাই একটা মানে π/2 নেই বা অড নাম্বার নেই। তো সরি, মানে যে পাই আছে যেহেতু তাই চেঞ্জ হবে না। তো π/3 হচ্ছে এখানে কি হবে? π/3 মাইনাস √3/2। তারপরে আবার যেটা হবে সেটা হচ্ছে 5π/3। 5π/3 মানে হচ্ছে 2π মাইনাস π/3, দ্যাট ইজ এইটা। এখান থেকে নিচে, তো নিচে যদি আমরা যাই তাহলে অল সাইন ট্যান কস, এটাও তো নেগেটিভ, কিন্তু 2π আছে, ফলে সাইনের ভ্যালু চেঞ্জ হবে না, সাইনটা কস হবে না আর কি। তো মাইনাস π/3, তো এখানে আলটিমেটলি মাইনাস আসবে, তাহলে দ্যাট ইজ -3/2। আবার এবার তুই যদি 6π বসাস 0 হবে। দেখ, কোনোবারই প্রিয়াঙ্কা কোনোবারই কিন্তু 1 বা -1 কোনোটাকেই অ্যাটেন্ড করছে না, তাই না? ওকে, কোনোবারই অ্যাটেন্ড করছে না। তাহলে আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ভ্যালুগুলো। আর এখানে এখানে একটা গুণ করা আছে 1 - 1/n, তো এর লিমিট কত হবে? তো এর লিমিট হবে 1 হবে। 1 হবে। তো আমি যেটা পাবো আলটিমেটলি, প্রোডাক্টের লিমিট 1 গুণ করতে হবে। এখানে প্রোডাক্টে এখানে 1 আছে, এটা গুণ করতে হবে, হ্যাঁ, কারণ an bn, যদি an এর bn এর প্রোডাক্টের লিমিট a ইনটু b হয়, এটা নিশ্চয়ই মনে আছে অ্যালজেব্রা। তো এখানে গুণ করতে হবে, এখানে 1 আছে তাই আমরা গুণটা করছি না, ঠিক আছে। এখানে যদি 2 4 থাকতো তাহলে কিন্তু খুব বিপদ হতো, ঠিক আছে। এইটা আবার 0, আবার 0 বসানোর পর আবার √3/2, √3/2 0 মাইনাস √3/, এটা চলতে থাকবে, ঠিক আছে। দিস প্রসেস ইজ গোজ অন, এটা চলতে থাকবে। তাহলে এখানে এবার তো বোঝাই যাচ্ছে এখানে সুপ্রিমাম ইনফিমাম লিমিট কি হবে, এটা যার লিস্ট ভ্যালু আর গ্রেটেস্ট ভ্যালু সেটা। তাহলে 0 হচ্ছে না, -1 1ও রিচ করছে না, -1/2ও রিচ করছে না, তো 1 অপশন ইজ দ্য কারেক্ট। গুড, এখানে জাস্ট ক্যালকুলেশনের খেলা ছিল। ভালো প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, নেক্সট কোশ্চেন, সেটা এটাও ভালো।
be twice be a smooth function. Be a smooth function such that f of 1 by 2n is equals to 0 for all n natural number. Choose the contribution. স্যার আমি যদি যে কোনো একটা ফাংশন এরকম কনসিডার করি, সেই ফাংশনটার ক্ষেত্রে এইগুলো যদি মানে যদি যে কোনো একটা যদি দেখি যে দাঁড়াচ্ছে না, তাহলেই তো হবে, মানে ওটা রং যদি করে তুই দিতে পারবো। একটা ফাংশন কনসিডার করিস এবং দেখিস যে একটা হচ্ছে না, তাহলে তুই একমাত্র ওই অপশনটাকে ডিসকার্ড করতে পারবি, বাকি অপশনগুলোকে টিক দিতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, ডিসকার্ডটা করতে পারবো সেটা বলছি। এর জন্য কতক্ষণ? এর জন্য 3 মিনিট হবে। এই কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এই কোশ্চেনটা যেভাবে পরীক্ষা এসেছে সেভাবে না দিয়ে, তো তুই দেখ এখানে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু খুব যে হাইফাই তাই নয়, কিন্তু এগুলো এসেছে একটা খুব ভালো পরীক্ষা যেটাকে আমরা বলি সিএমআই, ঠিক আছে? তো সিএমআই এর কোশ্চেনের স্ট্যান্ডার্ড হাই হয়, কিন্তু দেখ এগুলো সিএমআই এর খুব ভালো প্রশ্ন, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু খুব হাইফাই প্রশ্ন নয়, স্যার ঠিক আছে? স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রথম এ আর বি এই দুটো ইজিলি ডিসকার্ড করে দেওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে, যদি আমি তুই একদম কর, কারণ সবাই তো করছে, সময় শেষ হোক, আমি তোর কথাটা সবার আগে শুনি, তাহলে সবাই তোর মতো করে দেবে, দিতেও পারে, আলটিমেটলি দে আর ম্যানুপুলেটেড, মানে অজান্তে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা সিএমআই যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি পুরোটা ঠিক, মানে এ নয়, মানে পুরোটা কাইন্ড অফ ইজি। আমি জাস্ট একটুখানি টুইস্ট করলাম, আমি স্মুথনেস কে ইনক্লুড করেছি, রেঞ্জ লিমিটেড রেঞ্জটাকে অবশ্য তেমন ভাবে চেঞ্জ করিনি, 1/n ছিল 1/2n করেছি, অপশনটা কিছুটা চেঞ্জ করেছি, একটা জাস্ট একটা অপশন, ঠিক আছে? আসলে এই কোশ্চেনটা সব থেকে ভালো হ্যান্ডেল করা যখন স্মুথনেস থাকে, ঠিক আছে? এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি স্মুথনেস এর কোশ্চেন, স্মুথনেস ছাড়া কোশ্চেনটা যেন তোমাকে অনেকগুলো ডিফারেন্সিবিলিটি অব্দি ডিফাইন করতে হয়, ঠিক আছে? কিছু লজিক্যাল ফ্ল আছে এই কোশ্চেনটা, তো সেইটাকে আমি জাস্ট রিমুভ করেছি, মানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি লজিক্যাল ফ্ল এর ভালো, মানে বাইরে, দের ইজ নো ফ্লস। বলো, তার কি উত্তর এসেছে?
হ্যাঁ, অপশন এ আর বিটাকে তো আমি ডিসকার্ড করে দিতেই পারি যদি আমি তোমার এই 1 ডিগ্রির একটা সিম্পল ফাংশন কনসিডার করি f(x = x minus 1/2n). fx equals to x minus 1/2n হ্যাঁ, না, আচ্ছা কেন? এটা ফাংশন নয়। এর একটা ভ্যালুর জন্য তুই একাধিক ভ্যালু পাবি যখন এনটাকে তুই চেঞ্জ করবি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা নেওয়া যাবে না। এইটা অ্যাকচুয়ালি এটা আমরা কনসিডার করে থাকি, অনেক সময় আমি ভুল করে কনসিডার করি। এটা অ্যাকচুয়ালি খুব ভালো বলেছিস তো, ঠিক আছে, কিন্তু এটা কখনোই কনসিডার করবি না। তার কারণ এফ অফ এক্স ধর 1 নিলি তুই এক রকমের ভ্যালু পাবি, এবার এন যত চেঞ্জ করি তোর আলাদা আলাদা ভ্যালু পাবি। তো একটা জিনিসের কতগুলো ইমেজ হবে, তাহলে সেটা ফাংশন থাকবে না সেই ক্ষেত্রে, তাই না? সিকোয়েন্স অফ ফাংশন বলতে পারিস, ঠিক আছে, তুই বলতে পারিস সিকোয়েন্স অফ ফাংশন, ঠিক আছে, ফাংশন। বলো আনসার কি হবে? অপশন এটা ট্রু হবে মনে হচ্ছে। ওকে, বাকিগুলো আর নন জিরো পলিনোমিয়ালটা মনে হচ্ছে হবে না। okay? হ্যাঁ স্যার, কারণ এই যদি ওরকম ফাংশন আমি নিতে নাই পারি যে -1/2n বা 1/2n বা 1/4n যদি হয়, তাহলে তো যখনই আমি কোনো ফাংশন কনসিডার করব সেই ফাংশনটাতে 1/2n এর টার্মটা কাটার তো ব্যাপার থাকবে না, তাহলে তো নন জিরো পলিনোমিয়াল হওয়ার কথা নয়। আমরা যদি এফটাকে আইডেন্টিক্যালি জিরো ফাংশন নিই তাহলে এটা জিরো পলিনোমিয়াল হচ্ছে না? হ্যাঁ, 0 পলিনোমিয়াল হয়ে যাচ্ছে তো, ওটাই বলছি। স্যাটিসফাইও হচ্ছে, কারণ স্মুথ ফাংশন যে কোনো পয়েন্টেই, সব পয়েন্টেই জিরো। তাহলে তো এফ একটা নন জিরো পলিনোমিয়াল, তো ভুল কথা না। আমি তো জিরো মানে কনস্ট্যান্ট পলিনোমিয়াল নিয়ে নিতে পারি, জিরো পলিনোমিয়ালে নিয়ে নিলাম, কোনো অসুবিধা তো নেই। বুঝতে পারলি গৌরীশ? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। ঠিক আছে, গুড। আচ্ছা, আর কি করা যেতে পারে এখানে বলো? বলো, আর এখানে বাকি তিনটে অপশনে কি করা যাবে? ফার্স্ট অপশনটার জন্য তো ট্রু হবে, কারণ হচ্ছে f(0) যদি আমার 0 হয় সবসময়, মানে আমি যদি কনসিডার মানে আইডেন্টিক্যালি জিরো ফাংশনই কনসিডার করি, তাহলে তো ওটা f1/2nটাও 0 হবে, f(0)টাও 0 হবে। কিন্তু টিক তো দিতে পারবো। আমরা অপশন ডিসকার্ড করতে পারি, অপশন সিটাও ডিসকার্ড করে দিতে পারবো সেই আইডেন্টিক্যালি জিরো ফাংশন ধরে, তাই না? কারণ জিরো ফাংশনের ডেরিভেটিভও জিরো, তার ডেরিভেটিভও জিরো, তো জিরো তো হতেই হবে। তো আমরা এই অপশনটাকেও ডিসকার্ড করে দিতে পারবো আইডেন্টিক্যালি জিরো, কিন্তু প্রথম দুটো অপশনকে কি করে টিক দেবো বা ডিসকার্ড করবো? হ্যাঁ, সেটাও ঠিক। খুব খুব সহজ, একটু একটু ভাব গৌরীশ, তুই ভালো মতো ভাবতে পারবি এটা। প্রথমটা তুই একদম জেনারেল ভাব না, যে একদম জেনারেল ভাব। স্মুথ মানে কি? কন্টিনিউয়াস তো, কি রে? হ্যাঁ 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 সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর কন্টিনিউইটি ইউজ করা যাবে না? হ্যাঁ, কি হবে তার? 1/2nটা যেহেতু তোমার 0-তে টেন্ড করছে, তাহলে f(1/2nটাও 0 f(0)তে টেন্ড করবে। হ্যাঁ, দেখ এখানে কি হচ্ছে, এফ অফ এটা হচ্ছে 1/2n টা কোথায় টেন্ড করছে? জিরোতে টেন্ড করছে। 0-তে তাহলে টেন্ড এফ অফ করছে। 1/2n কোথাতে টেন্ড করবে? এফ অফ জিরোতে টেন্ড করবে। f(0)তে। হ্যাঁ, এবার দেখ, এবার এফ অফ জিরোই কি জিরো হবে? আমার প্রশ্ন হচ্ছে
সেটাও হবে কেন দেখ, কারণ হ্যাঁ, কারণ কনস্ট্যান্ট টার্ম থাকলে তো তোমার ওইটা যাওয়ার কোনো সিন থাকবে না, তাহলে তো আবার গন্ডগোল হয়ে যাবে। তোমার কনস্ট্যান্ট টার্ম একটা যদি থেকে যায় তাহলে তো না 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 এফ, কনস্ট্যান্ট টার্ম তো জিরো আছে, তুই দেখ না এফ অফ না টু মানে এন এর নন জিরো ভ্যালুগুলো কি, কনস্ট্যান্ট টার্ম বলছি, নন এফ জিরো অফ টু কনস্ট্যান্ট এন টার্ম। এর ভ্যালুগুলো কি, এফ অফ টু এন এর ভ্যালুগুলো কি, এফ অফ ওয়ান বাই যত টু এন এর বড় হতে ভ্যালুগুলো, থাকবে 1/, এফ অফ ওয়ান বাই টু এন এর ভ্যালুগুলো কত, জিরো, তাহলে এই জিনিসটা কি জিরো সিকোয়েন্স। আরে এটা জিরো হ্যাঁ, সিকোয়েন্স, সমস্ত এনের জন্য জিরো সিকোয়েন্স, কনভার্জ করবে কোথায়, জিরোতে। এখন এইটা কনভার্জ করছে কোথায়, এফ অফ জিরোতে, তাহলে এফ অফ জিরো কি হবে, জিরো হবে, কারণ ফাংশনটা কন্টিনিউয়াস। কি আচ্ছা আচ্ছা বুঝেছি, মানে তোমার সব এন এর জন্য তো ওইটা 0 0 0 0 আসছে, আর তোমার মানে ফাংশনটার ভ্যালুটা আর ওইটাও এক্স্যাক্টলি, তাহলে আলটিমেটলি F0তেই। আচ্ছা আচ্ছা বুঝেছি। এটা আইডেন্টিক্যালি জিরো, মানে জিরো সিকোয়েন্স হয়ে গেল, এই জিনিসটা জিরো সিকোয়েন্স হয়ে গেল, তার লিমিট কি, জিরো। এখন ওয়ান বাই টু এন জিরোতে কনভার্ট করে, তাহলে এফ অফ ওয়ান বাই টু এন এফ অফ জিরোতে কনভার্ট করবে, তাহলে এখন জিরোটাই এফ অফ জিরো হবে, কারণ ফাংশনটা কন্টিনিউয়াস। দেখ প্রিয়াঙ্কা ঠিক আছে, আমাদের হ্যাঁ, স্যার। শ্রাবণী ঠিক আছে তো, সেকেন্ড ডেটটা কি হবে, শ্রাবণী আর প্রিয়াঙ্কা, হুম, ট্রুই হবে। কেন হবে, স্যার কন্টিনিউয়াস ফাংশনে যেহেতু বলছি, তো ডেরিভেটিভের জন্য নয় কেন? একটা ডেরিভেটিভের স্মুথ জন্য, ফাংশন বলেছে তো স্যার, স্মুথ ফাংশন বলেছে তো, তাহলে তো এটাও কন্টিনিউয়াস হবে, এফ ড্যাশটাও। এফ ড্যাশটা কন্টিনিউয়াস হবে, কিন্তু তাহলে এফ ড্যাশ জিরোর ভ্যালু জিরো কেন হবে, তাহলে হ্যাঁ 1/2n যদি আমি কনসিডার করি, এফ ড্যাশটা যদি মানে কন্টিনিউয়াস হয়, তাহলে 1/2nটা যদি 0তে যায়, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি এফ ড্যাশ 1/2, মানে এফ ড্যাশ 1/2nটাও তো এফ ড্যাশ 0তে যাবে। এটা কি হলো, এফ অফ, সেটা কি করে হয়, এফ অফ ওয়ান বাই টু এন জিরোতে যাচ্ছে, এফ ড্যাশ কি কেন জিরোতে যাচ্ছে, না না, মানে এফ ড্যাশ অফ 0-র দিকে যাবে অবশ্য, তার মানে এটা নয় যে ওটা ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ ওটা তো নয়, ওটা বলা যায় না। কি বলছিলি শ্রাবণী, প্রিয়াঙ্কা কিছু বল, তুই তো তোরও তো পারা উচিত এটা, এফ না অফ স্যার, জিরো, বল শ্রাবণী বল। ওই সেম রিজন ভাবছিলাম। এফ অফ জিরো ওয়ান আইডেন্টিক্যালি যদি এফটা আইডেন্টিক্যালি জিরো ধরলে এই জিরো অপশনটা হয় তো এমনি হয়, ডিসকার্ড তো হবে না, তুই টিক কি করে দিবি তার ভরসা, তাই না। তাহলে তো আইডিয়া একটা পাওয়া যাচ্ছে যে হতে পারে একটা ফাংশন আছে, কিন্তু তার মানে যে ফাংশন গুলো এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে তাদের জন্যই এটা জিরো হবে সবসময়, এটা তো বলাটা মুশকিল না, ডিসকার্ড করা যাবে কখনো, তুই কাউন্ট এক্সাম্পল ধরে অপশন টিক দিতে পারবি না। আচ্ছা দেখ একটা খুব খুব দেখ, সবাই সবাই জানিস এটা, আমাকে একটা জিনিস বল শ্রাবণী, এফ অফ জিরোতে জিরো হচ্ছে, এটা তো দেখতে পাচ্ছি, এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান বাই টু তে এটা তো জিরো হচ্ছে, ঠিক তো, হ্যাঁ। ঠিক, তাহলে আমি লাগাচ্ছি রোলস থিওরেম, দেয়ার এক্সিস্ট স্মুথ ফাংশন, কোনো অসুবিধা নেই, দেয়ার এক্সিস্ট সি belongs to 0,1/2, জিরোই নেবো, আচ্ছা ঠিক আছে, আরেকটু করা যাক, অনেক তাড়াতাড়ি কনক্লুশন ড্র করা হচ্ছে, আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের জিরো, এটা হচ্ছে আমাদের ওয়ান, এটা হচ্ছে আমাদের হতভাগা হাফ, আর তারপরে আসছে আমাদের এখানে 1/3, এটা আমাদের 1/4 অ্যান্ড সো অন। আমরা 1/3টা নিয়ে কোনোভাবে ইন্টারেস্টেড নই, কারণ আমাদের 1/3 কোনো পারপাস সার্ভ করবে না, আমরা ইন্টারেস্টেড এরপরের নাম্বার, সেটা হচ্ছে 1/6 নিয়ে, 1/6 নিয়ে অ্যান্ড সো অন। আমাকে একটা জিনিস বল শ্রাবণী, সেটা হচ্ছে 1/2 এবং 1/4
এটা আমাদের 0 হচ্ছে, রাইট? তাহলে আমি বলতে পারি যে দেয়ার এক্সিস্ট C belongs to 1/2, 1/4 such that আমি C1 নাম দিলাম, such that f of C1 সেটা হচ্ছে f dash of C1 এটা হচ্ছে আমাদের 0 বলতে পারি তো, বাই রোলস থিওরি। আমাদের রোলস থিওরেম এটা বলছে। আবার f of 1/4 এবং f of 1/6 এটা হচ্ছে আমাদের 0, তাহলে আমি বলতে পারি দেয়ার এক্সিস্ট C2 belongs to 1/4, 1/6। আচ্ছা আমি খুব ভুল লিখেছি, ঠিক আছে, আমাকে ক্ষমা করিস। এখানে 4, এখানে 2, এখানে 6, এখানে 4। f dash of C2 এটা আমাদের 0, সহি বাত, ঠিক কথা। and so on যদি আমরা চালাই তাহলে আমরা বলতে পারি f of 1/2n and f of 1/2n plus 2 is equals to 0, ঠিক আছে। there exists a Cn belongs to 1/2n plus 2, 1/2n such that f dash of Cn is equals to 0 বলতে পারি সবাই, কোনো অসুবিধা নেই। রোলস থিওরেম অ্যাপ্লাই করছি, দুটো পয়েন্টের এন্ড পয়েন্টে ফাংশনের ভ্যালু সেম হলে, ফাংশন কন্টিনিউয়াস এবং ওপেন ইন্টারভালে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল হলে, যেহেতু স্মুথ আছে সেটা হবেই, তাহলে আমরা ওখানে একটা পয়েন্ট পাবো যার জন্য ডেরিভেটিভের ভ্যালুটা ওখানে 0 হবে। এভরিবডি নোজ দ্যাট, ঠিক আছে। ওই অনেকটা মদ খেয়ে গাড়ি চালানোর মতো, তুমি রাস্তা দিয়ে চালাচ্ছ, মদ খেয়েছো, গাড়ির রাস্তার বাইরে চলে গেল, তারপরে তোমার হঠাৎ হুঁশ ফিরলো, তুমি দেখলে মাঠ দিয়ে গাড়ি চালাচ্ছ, তোমার মনে হলো আবার তোমাকে ফিরে আসতে হবে, যখন তুমি টার্ন নেবে তখন তুমি অ্যাকচুয়ালি একটা সময় রাস্তার সাথে প্যারালাল থাকবেই, নাহলে তুমি কখনোই ফিরে আসতে পারবে না। আর যেখানে প্যারালাল থাকবে সেখানেই ডেরিভেটিভ 0 হয়। whenever a function wherever a functional value is or functional particular neighborhood is actually parallel to the x-axis, then the derivative is 0, ফলে কোনো সময় ফিরে আসবে। ওই এটা কি না ইন্টারমিডিয়েট না লাগানো রোলস থিওরেম হচ্ছে? লাগানো হচ্ছে, না না রোলস থিওরেম লাগানো না যদি না। ওইটা দিয়ে ইন্টারমিডিয়েট ভাবি, কি করে, কন্টিনিউয়াস ফাংশন ইন্টারমিডিয়েট ভ্যালু মাঝে সমস্ত মান রান করে, ফাংশন রান করে, ডেরিভেটিভ থোড়ি না 0 দেয়। ইন্টারমিডিয়েট ভ্যালু কন্টিনিউয়াস ফাংশন ডোমেনের একটা কন্টিনিউয়াস ফাংশন কানেক্টেড ডোমেনের ভেতরে সমস্ত ভ্যালু মাঝে থাকা ইন্টারমিডিয়েট প্রত্যেকটা ভ্যালুকে অ্যাটেন্ড করবে, দ্যাট ইজ দ্য ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি। দ্যাট ডাজ নট ইমপ্লাই ডেরিভেটিভ শুড বি দেয়ার এন্ড শুড বি 0, একমাত্র সেটা রোলস থিওরেম অ্যাটেন্ড করে। তো মনে রাখবে রোলস থিওরেম, মনে থাকবে তো, গাড়ি মদ খেয়ে গাড়ি চালানো মনে রাখলেই হবে, যদি কেউ যদি ভুলে গিয়ে থাকো, ইন কেস ভোলা উচিত না রোলস থিওরেম। তো যাই হোক, তো f dash of Cn হচ্ছে 0 হচ্ছে, সবার জন্য 0 হচ্ছে, and so on প্রসেস চলে থাকবে। এবার তুই লক্ষ্য কর আবার সেই একই গল্পতে এলো, f dash of C1, f dash of C2 and dot 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 f dash of Cn and dot dot dot, এটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল, যেটা কোথায় যাচ্ছে, যারা সবাই 0 দিচ্ছে, আবার সেই 0 সিকোয়েন্স, ঠিক আছে, আবার চলতে থাকছে। সেটা কথায় কনভার্জ করবে, 0তেই কনভার্জ করবে, 0তেই কনভার্জ করবে, তাই তো, ঠিক। হ্যাঁ, তাহলে এরা কোথায় কনভার্জ করে, কনভার্জ করছে হচ্ছে ওপরেরটা, কোথায় কনভার্জ করছে, ওপরেরটা, হ্যাঁ ওপরের গুলো কোথায় কনভার্জ করছে, প্রত্যেকে f dash of Cn, f dash of Cn C2 সবাই চলে থাকছে। তুই লক্ষ্য কর ওপরেরটা কোথায় কনভার্জ করছে, এটা অনেকে ভাবতে পারছিস না, কিন্তু এটাও ভাবা সহজ। তুই লক্ষ্য কর Cn কার ভেতরে আছে, 1/2n এবং 1/2n plus n, তাই না? তাহলে বাই স্কুইজ প্রিন্সিপাল বা স্যান্ডউইচ থিওরেম যা বলিস না কেন, এটা 0তে যাচ্ছে, এটাও 0তে যাচ্ছে, তাহলে Cn গুলো 0তে যাচ্ছে, তাই তো। কে বলছিলি, এটাই বলছিলি কি স্কুইজ থিওরেম? একটু উপরে করো। ঠিক আছে, স্কুইজ থিওরেম। তাহলে Cn গুলো যাচ্ছে, Cn একটা সিকোয়েন্স অফ ফাংশন কনভার্জেস টু 0, তাহলে f ড্যাশ একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে f ড্যাশ অফ Cn কনভার্জেস টু f ড্যাশ অফ 0। এখন সবাই 0 ফাংশন, তাহলে এটা যাচ্ছে 0তে। এখন f
যেহেতু কন্টিনিউয়াস, এফ ড্যাশ যেহেতু কন্টিনিউয়াস, তাহলে এফ ড্যাশ অফ 0 ইকুয়ালস টু 0, দ্য সেকেন্ড অপশন ইজ স্যাটিসফাইড, কোশ্চেন ইজ শেষ। এটাই হচ্ছে ব্যাপার। দেখে নাও, আসল খেলা ছিল হচ্ছে সেকেন্ডে। বল, কিছু ডাউট আছে? ব্যাপারটা খুব একটা ক্লিয়ার হচ্ছে না, আরেকবার একটু বোঝাবে? আরেকবার বোঝো। বাকি অপশন গুলো সব ক্লিয়ার তো, শুধু এই অপশন, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে 2n 1/2n গুলোতে 0 বলেছে, তো আমি একটা ইন্টারভাল নিচ্ছি f অফ 1/4, f অফ 1/2, 1/2 আর 1/4 ইন্টারভালটা নিলাম, ঠিক আছে? তাহলে ইন্টারভালের হ্যাঁ বাউন্ডারি পয়েন্টে 0 ভ্যালু, ঠিক তো? আহ, ফাংশন কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল ইন্টারভালের ভেতরে, ঠিক তো? আহ, তাহলে বাই রোলস থিওরেম আমরা কি বলতে পারি, ইন্টেরিয়ার থেকে একটা পয়েন্ট আসবে হ্যাঁ যেখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এরকম ভাবে আমি আবার অন্য একটা ইন্টারভাল নিলাম 1/6 1/4, তার ভেতরেও হবে, কারণ সেখানেও বাউন্ডারিতে 0, কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল। এভাবে যদি আমি চালাতে থাকি তাহলে 1/2n 1/2n প্লাস 2, তাতেও 0, তার জন্য আমি একটা টার্ম পাচ্ছি ইন্টেরিয়ার থেকে, তাতেও 0 হচ্ছে। এখন সিএনটা বেসিক্যালি আসছে কোথা থেকে? সিএন আসছে 1/2n এবং 1/2n প্লাস 2, সরি আমি এখানে n বসিয়ে দিয়েছি, 2n প্লাস 2 এইখান থেকে আসছে। হ্যাঁ তাহলে এইটা যাচ্ছে 0-তে, এটাও যাচ্ছে 0-তে, তাহলে মাঝেরটা বাই স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ প্রিন্সিপাল জিরোতেই যাই যাবে, বলিস না হ্যাঁ। কেন 0-তে যাচ্ছে। তাহলে আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেলাম যেটা 0-তে কনভার্জ করছে, তার জন্য তার ডেরিভেটিভ গুলো নিয়ে নিচ্ছি। তাহলে ডেরিভেটিভটা কোথায় কনভার্জ করবে? এফ ড্যাশ অফ 0-তে, তাই তো? আহ, আচ্ছা, এবার ডেরিভেটিভের ভ্যালু গুলো কি? সবাই 0। এবার তো অপশন নাম্বার 1 এর মতো হয়ে গেল, সবাই 0 মানে কনস্ট্যান্ট সিকোয়েন্স। সেটা কনভার্জ করবে কোথায়? 0-তে। এফ ড্যাশ ও অফ আচ্ছা 0 আচ্ছা আর আচ্ছা আচ্ছা, 0 তাহলে সেম হতে হবে কারণ ফাংশনটা কন্টিনিউয়াস। হ্যাঁ 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 তাহলে অপশন এ, অপশন বি স্যাটিসফাই বাই রোলস থিওরেম। স্যার কটা অবধি ক্লাস হবে? 12টা। কেন? পড়ানো আছে, একটু যদি আগে ছাড়েন। কখন পড়াবো? 11:30টায়, ওই 11:15 আর চলে আসবে ওরা তো। ঠিক আছে, ওরা আসুক না, আসলেই তোর পড়া শুরু হচ্ছে। না, আর বলছি কালকের ক্লাসটা কি বিকেলে হয়, মানে সকালে হলে ভালো না, হতো। কালকে ক্লাস বিকেলে হয়, সকালে মাস্টার্সের ক্লাস। ও স্যার। হ্যাঁ, বিকেলে মানে তাড়াতাড়ি 4:30 5টা হ্যাঁ ওরকম টাইমে নিও, ওরকম টাইমে নিও, কারণ 7টা থেকে আমার আবার ফাংশনালের ক্লাস আছে অনলাইনে, তো ওটার আগেই ছেড়ে দিলে ভালো হয়। ওরা কি, ও কি করতে চাইছে একবার, মানে অনলাইন অফলাইন সব দিনই ফাংশনে, দুজনে মিলেও ফাংশনাল শেষ করতে পারছে না। না না, আজকে ফাংশনের ক্লাস হতো কিন্তু ওইটা কালকে করে দিয়েছে, ওটাই। আচ্ছা, দুজনে কি ফাংশনাল পড়াচ্ছে? না স্যার, কোন কি পড়াচ্ছে? একজনের কি প্রবলেম হয়েছে, সে কয়েকদিন আসতে পারছে না, তাই জন্য আরেকজন পড়াচ্ছে। আচ্ছা, এনারা দুজন কি কোনো কলেজের প্রফেসর? দুজন পিএইচডি করে বেরিয়েছে মনে হয়, অত বয়স না। ওকে। আচ্ছা, তাহলে আমাদের কোথায় অপশন গেল? এখানে this. এরপর আমি কি এটা পড়াও ভাবলাম পুরো। আচ্ছা, এটা ভালো অঙ্ক এবং প্রচুর বার পরীক্ষা এসেছে এরকম অঙ্ক। ওই কারেক্ট স্টেটমেন্ট খুঁজে বার করা, ঠিক আছে? ওই ট্রু স্টেটমেন্ট। আমার গিলবার্ট অব্দি কিন্তু দেওয়া আছে গৌরী, শেষ করে নিস, ওটা ফেলে রেখে দিস না। না না, আমি পড়ছি।
ঠিক আছে, সময় খুব কম। ওই যে অঙ্কটা আজ পাঠালাম ওইটা আজ করে দেবে তো বিকেলে? হ্যাঁ, স্যার আপনি ফাংশনালের ক্লাস করাচ্ছেন না? ফার্স্ট সেম এখন কোথায়? ফার্স্ট সেম তো রেজাল্টই বেরোয়নি ফার্স্ট সেম। না না, ফার্স্ট সেম না, মানে ফাংশনালের ক্লাসটা আপনি করাচ্ছেন না? এখন মানে ফাংশনালের কোশ্চেন আনসারের ক্লাস হচ্ছে, করতে চাইলে চলে। আচ্ছা, তাহলে আসবো। Every continuous function 0, 1 to r with actually I kind of feel bored on functional analysis, on topology, কারণ আমি আমার রিসার্চের মেন ব্রড সাবজেক্ট এরিয়া ফাংশনাল অ্যানালিসিস, মানে আমি ফাংশনাল অ্যানালিসিস রিসার্চ করছি। টপোলজিক্যাল ভেক্টর স্পেস আলটিমেটলি ফাংশনাল অ্যানালিসিসই হয়। তো আমার ব্রড রিসার্চ এরিয়া ফাংশনাল অ্যানালিসিস। অ্যাডভাইসড রিসার্চ সাবজেক্ট এরিয়া হচ্ছে প্রচুর, ঠিক আছে, সেগুলো একবার আমি শেয়ারও করেছিলাম। তার মধ্যে তো অলরেডি তোরা কালকে স্ট্যাটাসও দেখেছিস, সেগুলো আমার সাবজেক্ট মানে সাবজেক্ট এরিয়া, ঠিক আছে, রিসার্চ অ্যাডভাইজেবল সাবজেক্ট এরিয়া যেগুলো আর কি, ঠিক আছে। কারণ শুধুমাত্র তো একটা সাবজেক্ট ধরে রিসার্চ করলে তো হয় না, আরো জিনিসপত্র ইনক্লুড করে রিসার্চ করলে তবে আরো নতুন কিছু তৈরি হয়। কেউ হয়তো কোনো জন্মে অ্যানালিসিস এবং লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে কোনো কাজ করেছিল, এখান থেকে ফাংশন অ্যানালিসিস বানানো হয়ে গেছে, এরকমই হচ্ছে ব্যাপার। আচ্ছা স্যার ওর যে ক্লাসটা আপনি নেবেন বললেন, যে ভিডিওতে এটা শুনলাম বা এরকম, তো ওটা কবে হবে? ওটা শুরু হবে এই মাস থেকেই শুরু হবে, খুব তাড়াতাড়ি শুরু হবে। তাহলে একটু ইনফর্ম করবেন স্যার। ওখানে প্রথমে পরীক্ষা নেব একটা, তারপর পরীক্ষাটা মানে এমনি পরীক্ষা নয়, ওখানে মানে পরীক্ষার পারপাস, এইটা সম্পূর্ণ পারপাসটাই হচ্ছে পিএইচডি তে রিসার্চ করানো নিয়ে, রিসার্চ করা নিয়ে। ফলে পরীক্ষায় একটা কোশ্চেনের ভেতরে 2-3টে কোশ্চেন থাকবে, মানে আমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং চেক করবো যে বেসিকটা ক্লিয়ার থাকলেই হবে। এবং তার সাথে একটা থাকবে, মানে 3 দিনের পরীক্ষা, মানে 3 দিন সময় থাকবে পরীক্ষা। তুমি ইন্টারনেট ঘাটো, গুগল করো, যা ইচ্ছে, ঠিক আছে। আর ওখানে একটা রিসার্চ প্রপোজালের একটা ব্যাপার থাকে, ঠিক আছে। ওটাও অ্যাকচুয়ালি এখানে আমি ওটা পরীক্ষায় নেব, আমি দেখবো কিরকম কি লিখতে পারছে, তারপরে যখন একটা সাবজেক্ট শেষ হবে তখন তার রেসপেক্টে কি করে প্রপোজাল লিখতে হয় সেটাও শেখাবো। ওটা পুরোটাই অ্যাকচুয়ালি রিসার্চ ওরিয়েন্টেড মানে ক্লাস, যার মধ্যে প্রথম যেটা শুরু হচ্ছে সেটা টপোলজিক্যাল ডিনামিক্যাল সিস্টেম, মানে যেটা অ্যাকচুয়ালি কেওস থিওরি অনেকে বলে, নন লিনিয়ার ডিনামিক্স, এরগডিক থিওরিও বলতে পারে যদি মেজার থাকে ওর মধ্যে। টপোলজি যদি মানে বোরেল স্পেস যেগুলো তার উপরে যদি হয় সেটা এরগডিক থিওরি, ফলে ওখানে কেওস থাকবে। আর টপোলজিক্যাল ভেক্টর স্পেস উইথ ফ্রেম থিওরি হচ্ছে ফাংশনাল অ্যানালিসিস সব থেকে কাজ হওয়া থিওরি, এবং এর উপরে প্রচুর রিসার্চ হচ্ছে। মেনলি ফাংশনাল অ্যানালিসিস, টপোলজি, অ্যালজেব্রিক টপোলজি আছে, ক্যাটাগরি থিওরি, তুই দেখতে পারিস সার্চ করে, প্রচুর এখন ট্রেন্ড, এটা সব থেকে বেশি ট্রেন্ড এই সাবজেক্টগুলোতে চলছে। তোরা তো তাদের মধ্যে তো এই গৌরী, সেই প্রিয়াঙ্ক, তুইও চেয়েছিলি ভয়েসটা, সেখানে তো বলেইছি। আপাতত 2জন জয়েন করেছে, যার মধ্যে একজন ডিএইচইউ, আমার কাছে আগে নেট পড়তো। দেখা যাক, এমনিতেও আগের বারের ব্যাচটাও খুব বেশি জনের ছিল না, 3জন ছিল, তারপরে 4জন ছিল। তার মধ্যে দুজনের খবর আমি এখনো জানি না। একজন ও একটা ফরেন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, আরেকজন কোনো একটা এনআইটি তে চান্স পেয়েছে। ওই ডাইমেনশন থিওরির ওপরেই ওদের প্রপোজাল জমা দিয়েছিল, এখন কিতে রিসার্চ করবে সেটা এখনো কনফার্ম হয়। দেখা যাক এই ব্যাচটার কি পারপাস সার্ভ হয়। দেখ আমি এখানে তোদের সময় দিচ্ছি, আমি সময় দিচ্ছি না কারণ এই অঙ্কটা অনেকক্ষণ সময় লাগবে। 5 মিনিট হাতে টাইম নে, এতে টাইম আর 5 মিনিট নে, ঠিক আছে, কিন্তু এটা তার থেকে একটু বেশি সময় লেগে যাবে।
এটা একটুখানি ভালো অঙ্ক এবং এটা প্রচুর আসে এবং এই টাইপের অঙ্ক প্রচুর আসছে রিসেন্টলি, প্রচুর আসছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারিস। স্যার বলছি ওখানে লেট এফ 0 1 থেকে 0 1 বি আর কন্টিনিউয়াস ফাংশনের পর কোশ্চেন মার্ক দেওয়া কেন? কোশ্চেন মার্ক বি আ কন্টিনিউয়াস, সরি এটা কোশ্চেন বলে আমি লিখে দিয়েছি, ট্রু স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে এর মধ্যে কোনগুলো সত্যি। এটা কন্টিনিউয়াস ফাংশনই, তাহলে এবিসিডির মধ্যে কোনটা সত্যি হবে এইটা আগে সবাই করে নে, তারপরে লিখে রাখিস, ঠিক আছে? এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে? আমি আরো কিছুটা সময়ও দেব। তো ব্যাচটা আমি প্রথমে ভেবেছিলাম যে লাস্ট বার ব্যাচটা খুব কঠিন হয়েছিল, কিন্তু এবার এতটাও বেশি কঠিন হবে না, কারণ সাবজেক্ট এরিয়া গুলো খুবই মানে ইজি, মানে যেমন স্ট্রাকচারস অফ ম্যানিফোল্ড আর ক্লাসিক্যাল ডাইমেনশন থিওরি যেটা আছে সেটা অ্যাকচুয়ালি খুব কঠিন টপিক। মানে সেমিস্টার 3 তে তোদের স্পেশাল পেপারও অনেকে পাবি, রিমানিয়ান ম্যানিফোল্ড বা স্ট্রাকচারস অফ ম্যানিফোল্ড, কমপ্লেক্স ম্যানিফোল্ড। তো খুব একটু কঠিন টপিক, মানে বিশেষ করে ডাইমেনশন থিওরির রেসপেক্টে। মানে আমি মানে স্ট্রাকচারস অফ ম্যানিফোল্ড পড়াচ্ছি, মানে স্ট্রাকচারস অফ ম্যানিফোল্ড বই থেকে পড়াবো না, আমি পড়াবো হচ্ছে ওই একদম মানে মানে টপোলজিক্যাল ভেক্টর স্পেস। তো টপোলজিক্যাল একদম প্রথম যে পেপারটা, মানে যেটাতে বেসিক টপোলজিক্যাল ভেক্টর স্পেসকে ইউজ করে কোনো রেজাল্ট তৈরি করা হয়েছে, ঠিক আছে? সেই পেপারটা ফার্স্ট পেপার, তারপরে ওই রেজাল্টটার সাথে রিলেটেড সেকেন্ড পেপার, ঠিক আছে? পেপার মানে ধর আমরা বই ফলো করব না, পেপার ফলো করব, কিন্তু স্বভাবেই ফলে আই এম কাইন্ড অফ এক্সাইটেড অ্যাকচুয়ালি ব্যাচটার জন্য। লাস্ট বারের ব্যাচটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছিল, ঠিক আছে? মানে পড়িয়ে খুব মানে অ্যাকচুয়ালি এখানে পরীক্ষার তো কোনো ব্যাপার নেই, তোকে কোথাও পরীক্ষা দিতে হচ্ছে না, যেটা দিতে হবে তোকে রিসার্চ প্রমোশন। আর এইগুলো হচ্ছে সব থেকে বেশি ট্রেন্ডিং। আগের বারে আমি সত্যি কথা বলতে গেলে আগের বারে আমি এতগুলো পেপার পড়ানো আমার পক্ষে সত্যিই খুব কঠিন। আগের বারে তো ছিলই, আগের বারে তো সত্যিই খুব কঠিন ছিল, মানে সত্যি কথা এতগুলো পেপার পড়ানো আমার পক্ষে সম্ভবই না। আমি ম্যানিফোল্ডটা আমার টপিক ছিল, ডাইমেনশন থিওরি আমার নিজের রিসার্চ প্রপোজাল ছিল, আমি পড়িয়েছি। কিন্তু এগুলো এই যে পেপারগুলো আমি পড়াচ্ছি এগুলো নিজে আমার পেপারগুলো পড়া হয়েছে, আমি লাস্ট 1 ইয়ারে আমি এই পেপারগুলো নিজে পড়েছি, ঠিক আছে? এই যে টপিকগুলো আমি দিয়েছি, ঠিক আছে? কারণ আমার রিসার্চ এরিয়াই এটা, ওকে? ফলে এই জন্যে এতগুলো টপিক আমি নিলাম, মানে পড়াবো বলছি, আদারওয়াইজ আমি নিতাম না। আর এগুলো মানে খুব ভালো ভালো প্রিমিয়ার ইনস্টিটিউট যেগুলো আছে বা প্রিমিয়ার ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে সব জায়গাতে এই রিসার্চ গুলোতেই মেনলি ফোকাসড আছে, ঠিক আছে? যেমন অ্যালজেব্রিক টপোলজি ক্যাটাগরি থিওরি, ভালো করে লক্ষ্য করিস সেটাতে উইথ দেওয়া আছে, উইথটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। পাতি অ্যালজেব্রিক টপোলজি তো যে কেউ পড়ে ফেলবে, ঠিক আছে? কিন্তু উইথ ক্যাটাগরি থিওরি, দ্যাট ইজ দ্য জেনারেলাইজ ফ্রেম থিওরি টপোলজিক্যাল ভেক্টর স্পেসের সাথে, ঠিক আছে? যেটা ফাংশনাল অ্যানালিসিসের খুব কোর কাজ। অ্যালজেব্রিক নাম্বার থিওরি বা দাদা ফাজি টপোলজিটা কি? ফাজি টপোলজি ফাজি সেটের উপরে হয়, ফাজি সেট ডিফাইন করা। এটা কি অ্যাপ্লাইড এর কনসেপ্ট? আমি অনেক অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর লোকজনকে দেখেছি ওটার উপর রিসার্চ। প্রিয়াঙ্কা বল, তুই আমাকে প্রায়ই ফোন করতিস ফাজি নিয়ে, একটুখানি ওকে জ্ঞান দে। ফাজিটা আমি আর বেশি করিনি, আমি ওই সফট সেটের উপরেই রাফ সেট সফট সেট এগুলো নিয়েই বলেছি। ফাজিটা একটা যে ভেগনেস বোঝায় আর কি, আনসার্টেন কিছু ডেটাস এর জন্য। আচ্ছা তোর তো প্রবাবলি কি বলে, তোর তো মাস্টার শেষ হয়ে গেছে না? হ্যাঁ মানে শেষ হলো, রেজাল্ট বেরোয়নি। হ্যাঁ রেজাল্ট বেরোয়নি এখনো। কেমন লাগলো জেইউ এ পড়ে? আমি তোর ফাজির JU এক্সপিরিয়েন্স খুব ভালো, টিচাররা খুব ভালো, সত্যি কথা বলতে। মানে এমনি আমার খারাপ লাগেনি, ক্লাসেস ভালোই হয়। কিছু ক্লাসেস সেটা তো মানে আমি যেমন অ্যাপ্লাইড বুঝতে পারতাম না, তো অ্যাপ্লাইডের ক্লাস আমার ভালো লাগতো না। আর বাদ বাকি পিওরের ক্ষেত্রে যে এসকে পেয়েছি বা এসকে স্যার, ম্যাম একদম ভালো না, আমার অ্যালজেব্রার ক্ষেত্রে বলছি, একদমই ভালো না, এত সুন্দর সাবজেক্টটাকে একদম পড়াননি। আর বাদ বাকি খুব হেল্পফুল, এটা বলতে পারি। মানে পড়ে মজা আছে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা হয় রীতিমতো, আমরা নিজেরাও একে অপরকে পড়াই, ক্লাস নিই, এরকম ভাবে, এটা আনন্দের আর কি।
স্যার বলছি এই অঙ্কটার ক্ষেত্রে আমার ডি অপশনটা ঠিক মনে হচ্ছে, বাদ বাকি তিনটে অপশনে আমি এক্সাক্ট কনক্লুশনে পৌঁছতে পারছি না। ঠিক আছে, আরো কিছুটা ভাব। আরেকটু বলছি যে ডি এর ক্ষেত্রে যে এক্স বিলংস টু 0 1, এটা 0 1 না হয়ে 0,1/2 তো হতে পারতো। এইটা একটু মানে 0 1 এর ভেতরে আছে মানে 0,1/2 এর ভেতরেও আছে, হ্যাঁ মানে সরি উল্টোটা। হ্যাঁ কোনো অসুবিধা নেই, এখানে জেনারেলি 0 1 দিয়ে তুই 0,5 এর মধ্যেই পেতে পারিস, নো ইস্যু। স্যার বলছি আপনি যে এই যে ক্লাসটা পরীক্ষা এক্সামের কথাটা বলছিলেন, তো আমি বলতে চাইছিলাম যে এইটা যদি অগাস্ট মাস থেকে শুরু করা হয় ভালো হয়, কারণ আমার ওই বললাম না পরীক্ষাটা আছে, তো ওইটা যদি হয়ে যায় তারপরে যদি আপনি শুরু করেন খুব ভালো হয়। ঠিক আছে, সে তো শুরু হতে তো সময় লাগবেই, মানে অগাস্ট থেকে তো ফুল দামে শুরু হবেই, কারণ জুলাইয়ে নেট পরীক্ষা আছে, অনেকে নেটের প্রিপারেশনেরও ব্যাপার আছে, সব থাকে। অগাস্ট থেকে ফুল দামে শুরু হবে, কিন্তু জুলাইয়েও শুরু হবে, দেখি জুলাইয়ে কিছুদিন পরেই পরীক্ষাটা নেব, তারপরে তো আমি অ্যাটেন্ড করতে পারবো না স্যার। সেটা ঠিক আছে, পরে পরীক্ষা দিচ্ছি, সেটা ডিফারেন্ট একটা ইস্যু, এখানে এত ভাবার দরকার নেই। আর ওই পরীক্ষার সাথে তোর যে পরীক্ষাটা, তোর যেটা পরীক্ষা রয়েছে তার সাথে খুব অসুবিধার কিছু নেই, ঠিক আছে। আর এখানে তোকে তো টাইমের প্রিপারেশন নেওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট ফ্রি হ্যান্ড কোনো কিছু পড়তে হবে না, তোকে আমি 3 দিন সময় দিয়ে দেবো, 3 দিন ধরে তোর পরীক্ষা দিই, ঠিক আছে। 3 দিন ধরে পরীক্ষা দিই, কারণ তো এরকম কোনো ব্যাপার নেই যে তুই তোকে পড়তে হবে জিনিসপত্র ফের। আমি জাস্ট দেখতে চাই যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কতটা অবধি ডিসকাস করা যেতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ না, কারণ এইসব জায়গাতে ডিসকাশন লেভেলটা খুব বেশি হয়, কতটা ডিসকাস করা যায় সেটা বুঝতে হবে। এটা পরীক্ষাটা তোদের থেকেও বেশি আমার জন্য গুরুত্ব, কোশ্চেন গুলো ওরকমই হবে, একটা কোশ্চেনের সাথে 2-3টে কোশ্চেন মেশান, 2-3টে আইডিয়া মেশান। বলো কি হবে আনসার? আর এই আনসারটা বলে তোর এই ফাজি সেটটা তোকে বলে দিচ্ছি। ফাজি সেট খুব সহজ একটা জিনিস, মানে জাস্ট একটা একটা সেট যেখানে একটা কালেকশন অফ ফাংশন বলতে পারিস, যেটা এক্স থেকে কোনো একটা কম্প্যাক্ট ডোমেনে কম্প্যাক্ট ইন্টারভালে যাচ্ছে। এবার সেই সমস্ত ফাংশনের কালেকশনে তার উপরে তুই একটা টপোলজি ডিফাইন করতে চাইছিস, যার বক্তব্য হচ্ছে সাপোজ তুই বলছিস জিরো ফাংশন আছে এবং জিরো ফাংশন জিরো দিচ্ছে, এবং একটা কনস্ট্যান্ট ফাংশন আছে, যদি মানে ইন্টারভালটা তুই যেমন 0-1 ইন্টারভাল নিলি, তো একটা জিরো ফাংশন আছে জিরো দিচ্ছে, একটা ইউনিট ফাংশন আছে যেটা 1 দিচ্ছে। তুই যদি এ বি নিস তাহলে একটা ফাংশন আছে যেটা এ দিচ্ছে, ফাংশন এ বলছিস, কনস্ট্যান্ট ফাংশন এ, আর কনস্ট্যান্ট ফাংশন বি দিচ্ছে। আর অবশ্যই সেখানে তোকে আরবিটারি ইউনিয়নের কথা ভাবতে হবে, ঠিক আছে। আরবিটারি ইউনিয়ন ফাজি সেটের উপরে সুপ্রিমামটাকে আমরা কনসিডার করি, ঠিক আছে, সুপ্রিমাম। আর আর এখানে আমরা আরবিটারি ইন্টারসেকশনটাকে আমরা কনসিডার করি হচ্ছে ফাইনাইট ইন্টারসেকশন কনসিডার করে ফাইনাইট ইম্পিমাম, ঠিক আছে। তো তার রেসপেক্টে তাহলে আরবিটারি সুপ্রিমা এবং ফাইনাইট ইনফিমা, তাহলে একটা সেট, যেই সেট থেকে কোনো একটা কম্প্যাক্ট ইন্টারভালের উপরে সমস্ত ফাংশনের কালেকশন আমরা বলতে পারি ফাজি সেট। তার উপরে টপোলজি হওয়ার জন্য অবশ্যই এমটিনেস এবং গোটা সেটকে পেতে হবে। তো এমটিনেস এবং গোটা সেটের জন্য এখানে আমাদের পেতে হবে একটা ফাংশন যেটা লেফট বাউন্ডারি পয়েন্টটাকে অ্যাটেন্ড করছে, ফাংশনটা রাইট বাউন্ডারি পয়েন্টকে অ্যাটেন্ড করছে একটা, এবং আরবিটারি ইউনিয়নের জন্য দরকার হচ্ছে আরবিটারি সুপ্রিমা, ঠিক আছে। যে যদি তুই বলিস যে অনেকগুলো ফাংশন আছে এআই,
বিলংস টু দ্য টপোলজি, একটা সেট আছে মানে কালেকশন অফ সেট। এবার সেই সেটের সব থেকে সুপ্রিমা যে সেটটা, এটা একটা ডিফাইন করার একটা ব্যাপার থাকে, আমি থেকে শর্টে বলছি। আর একটা হচ্ছে ফাইনাইট ইনফিমা, যেটা হচ্ছে ফাইনাইট ইন্টারসেকশন করতে বোঝা। ওই ক্ষেত্রে আমরা ইনফিমামটা ডিফাইন করার প্রসেস হচ্ছে ওই মিনিমাম নিয়ে নেওয়া, ঠিক আছে, মিনিমাম নিয়ে ডিফাইন করা যেতে পারে। এটা একটা স্টেটমেন্ট বলতে পারিস। আচ্ছা এই যে আচ্ছা বলছি ফার্স্ট যে অপশনটা রয়েছে জিটা এখানে তোমার 0 1 থেকে আর এর মধ্যে নিয়েছে, হ্যালো কোনটা কি অপশন বল? মানে এটা বলছি, এখানে তোমার জিটা 0 1 থেকে আর এর মধ্যে নিয়েছে উইথ G0 = 0, G1 = 1। তো আমি যদি জিটাকে তোমার রেস্ট্রিক্ট করে দিই 0 1 এর মধ্যে, মানে রেঞ্জটা, তাহলে 0 1 থেকে 0 1 যদি আমি জিটাকে কনসিডার করি, মানে সেই সকল ডোমেনের ভ্যালুগুলোই নেব যেগুলো 0 1 এর মধ্যেই ভ্যালুগুলো রেঞ্জের ভ্যালুগুলো দেবে, তাহলে তো এফ মাইনাস জিটাকেও আমি কন্টিনিউয়াস বলতে পারছি। তাহলে কন্টিনিউয়াস বলতে পারছিস ফের? হ্যাঁ তাহলে এবার যে কোনো ফাংশন জি তো এমনিতেই কন্টিনিউয়াস, এফ ও কন্টিনিউয়াস, এফ মাইনাস জি তো এমনিতেই কন্টিনিউয়াস। এক্স্যাক্টলি কি কন্টিনিউয়াস তো বটেই। স্যার আমি এইভাবেই তোর কথা কেটে যাচ্ছে। করেছিলাম। আমি এটাকে একটা যদি ফাংশন ধরে নিই, মানে h of x = fx minus gx ধরলাম, তারপরে একদম h of 0 ফাইন্ড করলাম আর h of 1 ফাইন্ড করলাম। তো আমি সেখান থেকে বলতে পারবো যে h of 0 টা f of 0, কারণ g of 0 টা তো 0, আর f of 0 Yes. belongs to close interval 0 1, তাহলে আমি বলতে পারবো যে h of 0 টা greater equal to 0, আর সিমিলারলি h of 1 টা বলতে পারবো যে ওটা less than or equal to 0 হতে পারে। আচ্ছা তাহলে বোলজানো থিওরেম দিয়ে আমি বলে দিতে পারছি একটা মিড পয়েন্ট আছে যেখানটায় 0 হয়ে যাবে। বোলজানো না, বোলজানো না, ইন্টারমিডিয়েট। হ্যাঁ সরি এটা ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, এবং শ্রাবণী যেটা বলেছে ওইভাবেই করতে। hx equals to f, এখানে আমাদের g of x minus f of x, এটা g of x নেওয়াটা সব থেকে ভালো হয়, তার কারণ যে ফাংশনটা এখানে দিয়েছে সেইটাকে প্রথম ফাংশন ধরা উচিত অ্যাকচুয়ালি। যাই হোক সেটা তুই না ধরলেও পারিস। আর এখানে f of x টা হচ্ছে আমাদের রয়েছে হচ্ছে 0 থেকে 1 এর ভেতরে, তাই না? তাহলে f of 0 সেটাও 0 থেকে 1 এর ভেতরে থাকবে, f of 1 সেটাও 0 থেকে 1 এর ভেতরেই থাকবে। তাই এইটা আমরা পাচ্ছি এখানে h of 0 করা মানে হচ্ছে বেসিক্যালি মাইনাস অফ f of 0 করা, ঠিক আছে? তো দেখ এখন একটা জিনিস বোঝ, যেটা যদি তুই বাউন্ডারি পয়েন্ট গুলোকে কনসিডার করিস না, তাহলে দেয়ার এক্সিস্ট একটা এক্স, এটা এমনিতেই স্যাটিসফাই হচ্ছে, মানে তোর ফার্স্ট অপশনটা করার দরকারই নেই। কারণ তুই যদি বাউন্ডারি পয়েন্ট কনসিডার করিস, বলেছে দেয়ার একটা এক্স পাওয়া নিয়ে কথা, তো আমি বাউন্ডারি পয়েন্টে 0 হয়ে যাচ্ছে, তো ফাংশন 0 তো অ্যাটেন্ড তো হচ্ছেই, g of 0 = h of 0 হয়েই গেল, f of 0 হয়েই গেল, একটা পয়েন্ট আমি পেয়েই যাচ্ছি যেখানে সমান হয়ে যাচ্ছে, তাই না? তো এটা অ্যাকচুয়ালি বাউন্ডারি পয়েন্টের জন্য করার প্রয়োজনই নেই, মানে প্রথম অপশনটা ট্রিভিয়া, সেকেন্ড অপশনটার জন্যই অ্যাকচুয়ালি করতে হয় ভালো মতো। তাই আমরা কি করছি, বাউন্ডারি পয়েন্ট গুলোকে কনসিডার করছি না, আমরা বলছি না ইন্টারমিডিয়েটে কোথাও রয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে f of 0 পজিটিভ, তাহলে এই ভ্যালুটা নেগেটিভ, আর h of 1 কত? h of, এটাও কিন্তু এটা কত হয়, এটা 1 হয়, g of 1 হচ্ছে 1, তাহলে আমাদের এখানে h of 1 টা কি হবে, এটা 1 মাইনাস f of 1। এখন f of 1 অলরেডি 1 এর চেয়ে ছোট, তাই এই ভ্যালুটা পজিটিভ। এখন ফাংশনটা কন্টিনিউয়াস, h ইজ কন্টিনিউয়াস এন্ড 0 1 হচ্ছে কানেক্টেড। এটা খুব গুরুত্বপূর্ণ, কানেক্টেড ডোমেন ছাড়া ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি অ্যাপ্লাই করা যায় না। h ইজ কন্টিনিউয়াস, 0 1 ইজ কানেক্টেড, এবং চেঞ্জ ইন সাইন।
তাহলে দেয়ার এক্সিস্ট একটা সি আছে বিলংস টু 0 1, ঠিক আছে, সাচ দ্যাট এইচ অফ সি ইকুয়ালস টু আমাদের 0 হচ্ছে, তার মানে জি অফ সি ইজ ইকুয়ালস টু এফ অফ সি, এটা স্যাটিসফাই করছে, ফলে অপশন 1 এখানে আমাদের কারেক্ট হচ্ছে। ওকে, হ্যাঁ অপশন বি 0, এটা তো আরোই সহজ, এখানে বলেছে হচ্ছে এইচ অফ 0 ইকুয়ালস টু জি অফ 0 মাইনাস এফ অফ 0, তো জি অফ 0 কার ভেতরে আছে, জি অফ 0 জি অফ দুজনেই 1 এর ভেতরে আছে, তো এটাকে আমরা বলতে পারি 1 এর ভেতরে আছে, তো কোনো একটা কনস্ট্যান্ট সাপোজ কে, ঠিক আছে, পজিটিভ, আচ্ছা, মাইনাস এফ অফ 0, এফ অফ 0 কি, এফ অফ 0 আমাদের আছে হচ্ছে কোথায়, 0 থেকে 1 এর ভেতরেই, তাহলে এই এফ অফ 0 আছে 0 থেকে 1 এর ভেতরে, তাহলে কি বলা অপশন বিটা হচ্ছে তো এখন। অপশন বি হচ্ছে 1 এর ভেতরে, তাহলে এটা কোনো উপরে একটা করো কে ড্যাশ হবে, কোনো একটা কে ড্যাশ হবে, তো একটু উপরে করো। কতটা উপরে করব, হ্যাঁ ঠিক আছে, কে ড্যাশ, কে মাইনাস কে ড্যাশ হবে, তো এটাও পজিটিভ, ডিফারেন্সটা আইদার পজিটিভ নয়তো নেগেটিভ, কেউ একজন হবে, হ্যাঁ ঠিক আছে, আর যদি 0 হয়ে যায় তাহলে তো এমনিতেই আনসার মিলে গেল, যদি এইটা যদি সেম হয় হ্যাঁ তাহলে তো আনসার মিলেই গেল, তাহলে আমাদের এমনিতেই ঠিক দিয়ে দেবো, দেয়ার এক্সিস্ট এক্স বলেছে ক্লোজড ইন্টারভালে, কোনো অসুবিধা নেই। যদি এটা 0 হয়ে যায়, কে ইকুয়ালস টু কে ড্যাশ হয়ে যায়, তাহলে তো এমনিতেই আনসার, আর করার দরকারই নেই, না হলে আইদার নেগেটিভ হবে নাহলে পজিটিভ হবে, কেউ একজন হবে। এইচ অফ 1 ও সেরকম ভাবে কি হচ্ছে, ওই কোনো একটা এল আর এখানে একটা এল ড্যাশ হবে, তাই না, সেটাও আইদার পজিটিভ কিংবা নেগেটিভ হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে লেস দ্যান 0 গ্রেটার দ্যান 0 বলতে পারছি, চেঞ্জ ইন সাইন্সটা দেখাতে পারছি না, এখানে জি অফ 0 বলেছে এটা, আর আমাদের এফ অফ 0টা হচ্ছে ক্লোজড 0 থেকে 1, এখানে আমাদের আচ্ছা এই অপশন বি আর সি তো সেম হয়ে গেছে, এখানে একটা জিনিস কেটে নেই, এখানে এই অপশন সিটাতে এটাকে এটা এটা দুটোই সেম লিখে দিয়েছে, অপশন সিটা ঠিক নেই, এটা হচ্ছে 0, জি অফ 0 ইজ লেস দ্যান 0, আর এটা হচ্ছে আমাদের জি অফ 1 ইজ গ্রেটার দ্যান 1, এইটা, ঠিক আছে। তো আমাদের কাছে অপশন বি বলছে 0 জি অফ 0 লেস দ্যান, এবার দেখ একটা এখানে একটা সমস্যা আছে, কি দেখ, তুই এটা লেস দ্যানও 0 হতে পারে, গ্রেটার দ্যানও 0 হতে পারে, আবার এটাও লেস দ্যান 0 হতে পারে, গ্রেটার দ্যানও হতে পারে, তো কনফার্ম চেঞ্জ ইন সাইন কি তুই বলতে পারবি, সত্যি কি চেঞ্জ ইন সাইন আছে, দেখা গেল দুটোই লেস দ্যান হলো, হতেই পারে না, কোনো তো এরকম ফাংশন তো এক্সিস্ট করেই যেটা জি এর থেকে স্ট্রিক্টলি বড়, তো তার জন্য এই ভ্যালুটা তো সবসময় বড় হয়ে যাবে বা লেস দ্যান হয়ে যাবে, বা সবসময় ছোট হয়ে যাবে বা সবসময় বড় থাকবে, হ্যাঁ হতেই পারে। হ্যাঁ এক্স্যাক্টলি বলতে পারছি না, হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে, ফলে এভরি ফাংশন তো বলতেই পারবো না, কারণ এরকম একটা ফাংশন পেতেই পারি যার জন্য এটা হচ্ছে না, যার জন্য দুই ক্ষেত্রেই চেঞ্জ ইন সাইন থেকে যাচ্ছে, চেঞ্জ ইন সাইন হচ্ছে না, ফলে সেই ক্ষেত্রে অপশন বিটা হবে না, কিন্তু অপশন সিটাতে দেখ এখানে নেগেটিভ বলেছে, তাহলে অপশন সিটা যদি আমরা দেখি তাহলে তুই লক্ষ্য করবি এখানে নেগেটিভ বলেছে, মানে এটা নেগেটিভ, কেটা যদি পজিটিভ হয়, জি জিরোটা লেস দ্যান 0 বলেছে তো, হ্যাঁ, তাহলে এটা আলটিমেটলি কিন্তু অপশন সি এর জন্য, এই পরের লাইনে লিখি এখানে অপশন সি, এইচ অফ 0 ইকুয়ালস টু মাইনাস কে ড্যাশ, যেখানে কে অবশ্যই গ্রেটার দ্যান 0, কারণ নেগেটিভ বলে দিয়েছে, লেস দ্যান 0 বলেছে, তো এই দুটো ভ্যালু আলটিমেটলি কিন্তু লেস দ্যান 0ই হবে, আর এইচ অফ 1 যেটা আমাদের কাছে রয়েছে, আর যেহেতু এফ এর ভ্যালুটা 0 1 থেকে 0 1 এর মধ্যে আছে, তো কে ড্যাশটা কখনো নেগেটিভ হতে পারবে না। তো এই দুটো মিলিয়ে নেগেটিভই থাকবে,
আর এই জি অফ হ্যাঁ। ওয়ানটা ওয়ান এর চেয়ে বড়, আর এফ অফ ওয়ানটা ওয়ান এর চেয়ে ছোট, তাই না? তাহলে এটা পজিটিভ হবে। জি অফ ওয়ান ইজ গ্রেটার দ্যান ওয়ান আর এফ অফ ওয়ান ইজ গ্রেটার লেস ইকুয়ালস টু ওয়ান, তাহলে এটা গ্রেটার দ্যান জিরো হবে, তাই না? আর আমরা হ্যাঁ, তাহলে সবসময় এখানে ইন্টারমিডিয়েট দিয়ে 0 পেয়ে যাচ্ছি। এইটা ইন্টারমিডিয়েট দিয়ে এটা জিরো হচ্ছে, ঠিক আছে? আর বলছে এভরি ফাংশন জি 0 to 0 1 to 0 1 বলছে যে there exist x, মানে এভরি ফাংশন। এবার গল্প ঘুরে গেল, আর বলছে এভরি ফাংশন, ঠিক আছে? ফাংশন তাহলে কনসিডার করে নিন, অপশন নাম্বার ডি। প্রিয়াঙ্কা, শ্রাবণী সব ঠিক আছে তো? দেখ, এখানে একটা ফাংশন আমাদের কনসিডার করতে হবে। কি কনসিডার করা যায়? ফর এভরি ফাংশন বলছে এটা হচ্ছে, আচ্ছা সরি, এটা কনসিডার করারও বা কি প্রয়োজন? আমরা এখানে তো দেখতেই পাচ্ছি, যদি এখানে এরকম কন্ডিশন হয় তাহলে একটা ফাংশন তো পাচ্ছি যার জন্য এটা সমান হবে না, কারণ চেঞ্জ ইন সাইনে দেখা যাচ্ছে না, তাই না? দেখো অপশন বি তুই লক্ষ্য করবি যে এখানে চেঞ্জ ইন সাইনটা শো হচ্ছে না। সিমিলারলি তুই লক্ষ্য কর, এখানে জি অফ জিরো জি অফ ওয়ান এর ভ্যালুটা 0 থেকে 1 এর ভেতরেও আছে, এখানেও তো তাই আছে, এখানেও তাই আছে, এখানেও জি অফ 0 1 এর ভ্যালু জি অফ 0 1 এর ভেতরেই আছে, ঠিক আছে? তাহলে অপশন বি আর ডি কিন্তু অ্যাকচুয়ালি একই বক্তব্য। এভরি ফাংশন এখানেও তাই বলেছে, এখানেও 0 আর 1 এর ভ্যালু কিন্তু আলটিমেটলি 0 থেকে 1 এর ভেতরে আছে, মানে এইটাও কিন্তু অ্যাকচুয়ালি সেম অপশন। তুই লক্ষ্য কর বি আর ডি, দেখ বি আর ডি কি সেম অপশন? হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা তো ট্রু হবে না। এইটাও ট্রু হবে না। একটা কাউন্টার এক্সাম্পল বানাতে হবে, নাহলে এটা অ্যাকচুয়ালি মুশকিল। দুটোর জন্যই একখানাই কাউন্টার এক্সাম্পলই হয়ে যাবে। আমাকে দেখাতে হবে যে যার জন্য কোনো একটা ভ্যালু সেম নয়, তাহলে এক্সটা তো নিতেই হচ্ছে একটা এক্স স্কোয়ার প্লাস 2 0 1 এর ভেতরে চলে যাচ্ছে, 1 অব্দি পৌঁছাচ্ছে, 1 অব্দি পৌঁছালে আচ্ছা এটা এটা এক্স স্কোয়ার, 1 থেকে 1 এর মধ্যে কি করে হচ্ছে? এটা তো 3 হয়ে যাবে একটায়। না সব হবে। নিচে তুই 100 বসিয়ে দে, হ্যাঁ তাহলে ঠিক আছে। জি অফ এক্স এক্স স্কোয়ারই বসিয়ে দে। কি হচ্ছে রে এখানে? এর কোনো রোড রয়েছে? আলফা আমি যদি বলি একটা নাম্বার belongs to 0 1, such that f of alpha equals to g of alpha is equals to alpha square by 2 by 100 equals to alpha square. এটা কি হচ্ছে? alpha square মানে 100 alpha square plus 2, এখানে এটা কি পাওয়া যাবে? 0 1 এর ভেতরে কি কোনো আলফা পাওয়া যাবে? এখানে আলফার রুট কত আসবে? আলফা ইকুয়ালস টু, সরি এটা হয়ে যাচ্ছে -19 আলফা স্কোয়ার প্লাস 2। এ বাবা, এটা হয়েই গেল। আলফা হ্যাঁ। স্কোয়ার ইকুয়ালস টু -2 বাই 99। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার, সো ইট ইজ তাহলে হবে না। পসিবল না। তো একটা ফাংশন পেয়ে গেছি আমরা, উই হ্যাভ আ ফাংশন। তাহলে এখানে এটা ডি এর জন্য হয়ে গেল। এটা কি জি অফ 0 তে 0 হচ্ছে, যেখানে এই ফাংশনে একটা এখানেও কিছু একটা করে দিবি, হাফ যোগ করে নিচে 50 দিয়ে ভাগ করে দিবি না, কি আছে? ঠিক আছে,
হাফ যোগ করে 1 যোগ করে 50 দিয়ে ভাগ করে দিবি, তাহলে ওই তোর এই কিছু একটা চলে আসবে। এই 0-1টাও অ্যাডজাস্ট হয়ে যাবে, এইটাও অ্যাডজাস্ট হয়ে যাবে 0 থেকে 1 এর মধ্যে। যাই হোক, একটা ফাংশন পাওয়া যাচ্ছে তো, আনসার ঠিক আছে। তাহলে সিটা আরেকবার এক্সপ্লেন করুন না একটু। সি হুম। সিটা তো এখানে সহজ, এখানে 0, এটা 0 চেয়ে ছোট, এটা 1 এর চেয়ে বড়। তাহলে আমরা এখানে এখানে এই এইচ অফ 0 কি হবে? জি অফ 0 কি 0 চেয়ে বড় একটা নাম্বার কে, তাহলে তার নেগেটিভটা কি হবে? মাইনাস কে, তাই না? নেগেটিভ নাম্বার তো হ্যাঁ জি হ্যাঁ অফ 0 ইজ নেগেটিভ, আর এখানে এফ অফ 0 তো অলরেডি পজিটিভ একটা নাম্বার, কিন্তু মাইনাস আছে, দুজনে মিলে নেগেটিভ হয়ে গেল। জি অফ 1 1 এর চেয়ে বড় আর এফ অফ 1 1 এর চেয়ে ছোট, তাহলে তার ডিফারেন্সটা 0 এর চেয়ে বড়ই হবে। তাহলে বাই ইন্টারমিডিয়েট চেঞ্জ ইন সাইন কন্টিনিউয়াস ফাংশন ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, একটা পয়েন্ট থাকবে যার জন্য এটা হোল্ড হবে। ঠিক আছে, ঠিক আছে রে শ্রাবণী, তোর আনসার এগুলোই বেরিয়েছে তো? শ্রাবণী ঠিক আছে, গৌরীশ ঠিক আছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, কিছু টিআইএফআর এর অঙ্ক করবো ভাবলাম, ঠিক আছে, সেগুলো কালকে না হয় করা যাবে। কালকে আমরা কিছু টিআইএফআর এর অঙ্ক করবো, ভালো। থিওরি কিছু ডিসকাস করতে হবে এখন, মানে সামনে জুলাই এর নেটের জন্য আরো কিছু থিওরি কিছু আছে কমপ্লেক্সে ডিসকাস করে দেবো। অন্য কোনো সাবজেক্টে কোনো থিওরি ডিসকাস করা যাচ্ছে? এটা 11 নম্বর ক্লাস। ক্লাস রেকর্ডিং, আজকের ক্লাস রেকর্ডিংটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের থিওরি, ওকে, মানে অ্যাপ্লাইড এর পোর্শন বলছি, ইন্টিগ্রাল ইকুয়েশন এবং ক্যালকুলাস অফ ভেরিয়েশনও কি বলতে হবে? তাহলে ওগুলো বলে দেবো। দেখো, ওখানে থিওরি প্রচুর আছে, কিন্তু ওখানে অ্যাকচুয়ালি থিওরি না, ওখানে অঙ্ক করতে লাগতে হবে যে কি করে অঙ্কটা করে। কারণ ওখানে থিওরি বলতে গেলে যদি তুই অ্যাকচুয়ালি থিওরি চাস, তাহলে একদম স্টেবিলিটি পয়েন্টের থিওরি দেখতে হবে, টুকিটাকি থিওরি আছে। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড, ওখানে তুই থিওরি দিয়ে অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড করা খুব মুশকিল হয়, ওখানে অ্যাপ্লাই করতে হয় অপশন দিয়ে। তো আমি না হয় সেটা নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? আমি অ্যাপ্লাইড এর থিওরি পোর্শন আমি, হ্যাঁ বল। আমি পিডি রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, তুই পিডিটা, হ্যাঁ বল। না না স্যার, মানে ওই রকম স্যার শুনতে পাচ্ছি থিওরি থেকে না বেশি একটু কেটে যাচ্ছে। অঙ্ক করালে বেটার হতো। হ্যাঁ, সেটাই বলতে চাইছি, একদম ওইটাই আমি করাবো বলছি। শুধুমাত্র আমি তোকে ওডিটা না হয়, আমি ওডি আর পিডি টোটাল 3-4টে রেকর্ডিং আছে, বুঝেছিস? 3টে পিডিতে আমি পুরো পিডিটা করিয়ে দিয়েছি, ল্যাপলাস, হিট এবং ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে? আমি তোকে ওই রেকর্ডিংটা পার্সোনালি পাঠিয়ে দিচ্ছি। ওডি পিডি তুই ওখান থেকে তুই থিওরিটা দেখে নিস। আমি ক্লাসে অঙ্কগুলো কি করে আলোচনা করতে হয় এবং সেই রিলেটেড কিভাবে আমরা থিওরিটাকে অ্যাপ্লাই করব, আমি সেটা নিয়ে ডিসকাস করবো। অলরাইট, ঠিক আছে? স্যার এই ভিডিওটা কি আমি পেতে পারি? হ্যাঁ, পেয়ে যাবি। আজকের ক্লাসের রেকর্ডিং দেওয়া সম্ভব না আনটিল আমি যতক্ষণ না ডিপার্টমেন্ট যাচ্ছি, ডিপার্টমেন্ট থেকে আমি আপলোড করব। আমি মোবাইলে নেটে পড়াচ্ছি, দ্যাট ইজ নট পসিবল। না, আমি ওডি পিডিটা বলছি। হ্যাঁ, ওডিবিডি পেয়ে যাবি। আগের ক্লাসের রেকর্ডিং গুলো আমি আপলোড করে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে, ওগুলো অ্যাভেলেবেল আছে, শুধুমাত্র ওগুলোকে ওই চিহ্নিত করে পাঠানো, এটাই স্যার আমার একটু নন হোমোজিনিয়াস স্পিডি এর প্রবলেম আছে। কিচ্ছু শুনতে পাচ্ছি না শ্রাবণী, কথা ইকো হচ্ছে, কেটে যাচ্ছে, আরেকবার বল।
বলছিলাম যে আমার নন হোমোজিনিয়াস পিডির প্রবলেম গুলোতে একটু প্রবলেম হচ্ছিল। নন হোমোজিনিয়াস, ওকে, ঠিক আছে, নন আর স্যার হোমোজিনিয়াস। অন্য কি থিওরিটিক্যাল ক্লাস করিয়েছেন, মানে কোনো টপিকের উপর? 11টা ক্লাস হয়েছে, দিয়েছি নন এই হোমোজিনিয়াস। ক্লাসগুলো আমি কিভাবে পাবো স্যার? এই রেকর্ডিং গুলো করি। আচ্ছা, ইমেলে পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ, সময় লাগবে, ঠিক আছে। ঠিক রেকর্ডিং আছে। আপলোড করা আছে, কিন্তু এই রেকর্ডিং খুঁজে আমাকে পাঠাতে হবে, ফলে ইট ইজ আ টাইম টেকিং জব, সময় লাগবে, ঠিক আছে। তো আপাতত যেগুলো চলছে সেই ক্লাসগুলো মিস করিস। ঠিক আছে।